হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ অ্যান্ড ওয়েলকাম টু ভিশন সিভিল সার্ভিস। তো আজকে থেকে আমরা ইন্ডিয়ান পলিটি নিয়ে আলোচনা করব। অ্যান্ড ইন্ডিয়ান পলিটির এই যে নোটসটা আমরা আলোচনা করব, এটা কমপ্লিটলি জিস্ট অফ লক্ষ্মীকান্ত। তো এটা কিন্তু খুব সাহায্য করবে হচ্ছে ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি অ্যান্ড মেন, খুবই সাহায্য করবে। তো এর আগে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফিতে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে যেটা ছিল জিস্ট অফ এনসিআরটি ক্লাস 9, এনসিআরটি ক্লাস 10, এনসিআরটি ক্লাস 11 অ্যান্ড মজিদ হুসেন অ্যান্ড খুল্লার। তো 5টা বইয়ের জিস্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যদি আপনারা ভিডিওটা না দেখে থাকেন তাহলে ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আর নোটসটা আপনারা ওইখান থেকে নিতে পারেন, নোটসটাকে পারচেস করতে হবে। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন বা ডাইরেক্ট ভিশন সিভিল সার্ভিসে কন্ট্যাক্ট করতে পারেন। ফেসবুক পেজ আমি লিংক নিচে দিয়ে দেবো। তো দেখুন, এই যে মেটেরিয়ালটা, এই মেটেরিয়ালটাতে ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি তো কভার হবেই, এছাড়া হচ্ছে মেনও কিন্তু কমপ্লিটলি কভার হয়ে যাবে আপনাদের। তো আমরা একটু কুইকলি দেখে নেই যে সিলেবাসে কি কি আছে। তো টোটাল যে নোটসটা, এই নোটসটা কিন্তু লক্ষ্মীকান্তের জিস্ট আপনারা বলতে পারেন। তো প্রথমে হচ্ছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো আমরা দেখব হচ্ছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন কিভাবে তৈরি হয়েছিল। মানে ধরুন, আমরা এখানে অ্যাক্টগুলো নিয়ে আলোচনা করব। 1773 রেগুলেটিং অ্যাক্ট থেকে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, যেটা হচ্ছে 1947 অবধি আমরা আলোচনা করব। নেক্সট হচ্ছে মেকিং অফ দ্য কনস্টিটিউশন। তো কিভাবে আইডিয়া এলো, প্রথম গণপরিষদের আইডিয়া কিভাবে এসছিল, তো এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট চ্যাপ্টার হচ্ছে সেলিয়েন্ট ফিচার্স, তারপরে হচ্ছে প্রিয়াম্বেল অফ কনস্টিটিউশন, নেক্সট ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, নেক্সট চ্যাপ্টার হচ্ছে সিটিজেনশিপ, অ্যান্ড তারপরে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। এইগুলো কমপ্লিট হয়ে যাবার পরে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ডিপিএসপি নিয়ে আলোচনা করব। ফান্ডামেন্টাল ডিউটিস, অ্যামেন্ডমেন্ট, বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন নিয়েও আমরা আলোচনা করব। এরপরে দেখুন, আমরা পার্ট টু মানে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে আলোচনা করব। ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, নেক্সট কাউন্সিল অফ মিনিস্টার, ক্যাবিনেট কমিটি, পার্লামেন্ট অ্যান্ড যেটা হচ্ছে তারপরে হচ্ছে সুপ্রিম কোর্ট। তারপরে হচ্ছে স্টেট গভর্নমেন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে গভর্নর, চিফ মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, স্টেট লেজিসলেচার, হাই কোর্ট, সাবঅর্ডিনেট কোর্ট অ্যান্ড স্পেশাল স্ট্যাটাস অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। নেক্সট হচ্ছে পার্ট 4, যেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট নিয়ে আলোচনা করব। পঞ্চায়েতি রাজ অ্যান্ড মিউনিসিপ্যালিটি এর মধ্যে থাকবে। পার্ট 5 হচ্ছে সিস্টেম অফ গভর্নমেন্ট, পার্লামেন্টারি সিস্টেম, ফেডারেল সিস্টেম, সেন্টার স্টেট রিলেশন, ইন্টার স্টেট রিলেশন, এমার্জেন্সি প্রভিশন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা সিলেবাস কিন্তু আমরা কভার করব, যেখানে হচ্ছে এক্সামে 100% সিলেবাস কভারেজ থাকবে। আর এই নোটসটা কিন্তু কমপ্লিটলি হ্যান্ড রিটেন নোটস। অ্যান্ড সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা হচ্ছে এই বইটার জিস্ট, এটা হচ্ছে লক্ষ্মীকান্তের জিস্ট। তো নেক্সট আমরা যেটা আলোচনা করব এটা হচ্ছে কনস্টিটিউশনাল বডি অ্যান্ড নন কনস্টিটিউশনাল। তো প্রথমে আমরা কনস্টিটিউশনাল বডিজ নিয়ে আলোচনা করব। তার মধ্যে থাকবে ইলেকশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, ফিনান্স কমিশন, ন্যাশনাল কমিশন। তো নেক্সট এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে নন কনস্টিটিউশনাল বডি। তো প্রত্যেকটা নন কনস্টিটিউশনাল বডি নিয়ে আলোচনা করব। অ্যান্ড তারপরে হচ্ছে আদার কনস্টিটিউশনাল ডাইমেনশন, যেরকম হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ট্রাইব্যুনালস, এই সমস্ত কিছু থাকবে। অ্যান্ড লাস্টে হচ্ছে কমিটি নিয়ে আমরা আলোচনা করব। তো ব্যাপারটা হচ্ছে দেখুন, আপনারা কিন্তু আমার যে আগের নোটসটা, যেটা ইন্ডিয়ান জিওগ্রাফির নোটস ছিল, তো এটাও কিন্তু 5টা মেটেরিয়ালের জিস্ট ছিল ইন্ডিয়ান জিওগ্রাফি। তো যদি না আপনারা ভিডিওটা দেখে থাকেন, আমি লিংক দিয়ে দেব নিচে, আপনারা দেখে নেবেন। তো এই যে ইন্ডিয়ান জিওগ্রাফি জিস্ট, যেটা হচ্ছে কমপ্লিটলি হ্যান্ড রিটেন উইথ ডায়াগ্রাম, প্রত্যেকটা পেজে মানে প্রত্যেকটা সিলেবাস চ্যাপ্টার ওয়াইজ ডায়াগ্রাম দিয়ে কমপ্লিটলি একটা মেটেরিয়াল তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে প্রিলিমিনারি অ্যান্ড মেনের জন্য খুবই ইউজফুল। তো এই যে মেটেরিয়ালটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি ফর ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি অ্যান্ড মেন, এটাতে কমপ্লিট পেজ হচ্ছে 355 পেজ আছে এই মেটেরিয়ালটাতে, ভূগোলের মেটেরিয়ালটাতে। অ্যান্ড চ্যাপ্টার কভার থাকবে হচ্ছে 20। নেক্সট হচ্ছে দেখুন, আমরা
যে এই পলিটির যে চ্যাপ্টারটা আমরা আজকে দেখছি, তো পলিটির এই যে মেটেরিয়ালটা, তো এটাতে টোটাল পেজ হচ্ছে 269 টোটাল পেজ, অ্যান্ড টোটাল চ্যাপ্টার এই পলিটিটা যে পিডিএফটা আমরা দেখছি, যে নোটসটা নিয়ে আমরা দেখছি, এখানে টোটাল চ্যাপ্টার হচ্ছে, এগুলো তো ভাগ করলাম, তো টোটাল যেটা কোর চ্যাপ্টার সেগুলো হচ্ছে 25টা টোটাল চ্যাপ্টারের মধ্যে ডিভাইড আছে, গোটাটা হ্যান্ড রিটেন নোটস। অ্যান্ড এটা কিন্তু লক্ষ্মীকান্তের জিস্ট, কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু লক্ষ্মীকান্ত থেকে নেওয়া হয়েছে, তো তাতে কিন্তু খুব সুবিধা হবে। দেখুন আমরা প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে কি, দেখুন প্রথমে ব্রিটিশরা এসেছিল, ব্রিটিশদের উদ্দেশ্য কি ছিল, ব্রিটিশরা যখন প্রথমে এসেছিল 1600-তে, ব্রিটিশরা চার্টার্ড পেয়েছিল। চার্টার্ড মানে কি, চার্টার্ড মানে হচ্ছে লাইসেন্স, আমরা চার্টার্ড মানে বলবো হচ্ছে লাইসেন্স, যে ইস্ট কেপ অফ গুড হোপের ইস্টের দিকে গিয়ে বিজনেস করার লাইসেন্স পেয়েছিল। নেক্সট দেখুন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমরা বলবো হচ্ছে ইস্ট ইন্ডিয়া ট্রেডিং কোম্পানি বা ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপরে দেখুন এরপরে কি হলো, 1600-তে যখন চার্টার্ড পেয়েছিল, সেই চার্টারটা কোথায় ছিল, সেই চার্টারটা ছিল হচ্ছে যে বিজনেস করবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিজনেস করবে কোথায়, ইস্ট ইন্ডিজে। তার মানে হচ্ছে দেখুন সাউথ এশিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়াতে, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিজনেস করেছিল, মেনলি বিজনেস করেছিল ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অ্যান্ড চায়নার উপরে বিজনেসটা করেছিল। তারপরে দেখুন কোম্পানি কি করলো, কোম্পানি 1765-এ কি করলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি লাভ করলো। এবার দিওয়ানি কে দিয়েছিল, শাহ আলম টু দিয়েছিল। দিওয়ানি মানে কি, রাইট, মানে হচ্ছে রাইট পেয়েছিল যে কোথায় বিজনেস করবে, বেঙ্গল, বিহার অ্যান্ড উড়িষ্যাতে বিজনেস করবে। নেক্সট দেখুন 1857-এর মহাবিদ্রোহ, তো 1858-তে কি হয়েছিল, এই কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু বন্ধ হয়ে গেছিল। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বন্ধ হয়ে গেল, তারপরে কিন্তু আমাদের উপরে কন্ট্রোল যেটা হলো, সেটা হচ্ছে আগস্ট 15, 1947 অবধি কিন্তু ব্রিটিশরা আমাদের উপরে কন্ট্রোল করলো। নেক্সট হচ্ছে দেখুন এখানে হচ্ছে অ্যাক্টগুলো একটা সুন্দর ডায়াগ্রামের মাঝখানে বোঝানো হয়েছে। হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, এবারে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের সবার প্রথমে হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্ট হচ্ছে প্রথম ব্রিটিশদের প্রথম অ্যাক্ট হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট, 1773-তে হয়েছিল। তারপরে হয়েছিল হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, 1784-এ হয়েছিল। তারপরে দেখুন চার্টার্ড অ্যাক্ট হয়েছিল 1833-তে। দেখুন চার্টার্ড অ্যাক্ট 1813-এও কিন্তু হয়েছিল। তো চার্টার্ড অ্যাক্ট 1833 বেশি ইম্পর্টেন্ট বলে আমরা পড়বো। তারপরে চার্টার্ড অ্যাক্ট, এটা হচ্ছে লাস্ট চার্টার্ড অ্যাক্ট ছিল 1853-তে। তারপরে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেখানে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বন্ধ হয়ে গেল, এটা হচ্ছে 1858-এ। তারপরে হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, দেখুন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861-এ হলো, 1892-তে হলো অ্যান্ড 1909। তো 1909-এর যে চার্টার্ড অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এটাকে বলা হয় মরলে মিন্টো রিফর্ম অ্যাক্ট। তারপরে দেখুন কি হলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, প্রথম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হয়েছিল 1858-এ, তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1819। 1919-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হয়েছিল তাকে বলা হয় মন্টেগে চেলসফোর্ড রিফর্ম। তারপরে হচ্ছে সাইমন কমিশন 1927, তারপরে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, অ্যান্ড সবার শেষে হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। তো নেক্সট হচ্ছে দেখুন রেগুলেটিং অ্যাক্ট, 1773-তে রেগুলেটিং অ্যাক্ট হয়েছিল। এটা হচ্ছে ব্রিটিশদের ফার্স্ট স্টেপ, এর আগে কিন্তু ব্রিটিশরা কোনো স্টেপ নেয়নি বা কোনো অ্যাক্ট কিন্তু হয়নি। 1600-তে চার্টার্ড পেয়েছিল, আর এটা হচ্ছে প্রথম। তারপরে কি হলো দেখুন, এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কি হলো, যে এই যে অ্যাক্টের মাধ্যমে প্রথমে কি করা হলো, দেখুন পোস্টটাকে চেঞ্জ করা হলো, গভর্নর অফ বেঙ্গল থেকে কি হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এবং এখানে একটা প্রশ্ন দেয় যে এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে হয়েছিলেন, ওনার নাম হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিং। আর কি দেখুন ওনাকে সাহায্য করার জন্য চারজন মেম্বার, মানে ওয়ারেন হেস্টিংকে সাহায্য করার জন্য চারজন মেম্বার বসানো হয়েছিল, অ্যান্ড ওই চারজন মেম্বারকে একসঙ্গে বলা হতো এক্সিকিউটিভ কাউন্সিল, ওনাকে অ্যাসিস্ট করার জন্য, মানে হচ্ছে সাহায্য করার জন্য। এবারে দেখুন এখান থেকে একটা প্রথম প্রশ্ন আসতে পারে যে এক্সিকিউটিভ কাউন্সিল কোন অ্যাক্টের প্রথম বেরিয়ে এসেছিল, তো বেরিয়ে এসেছিল হচ্ছে এই রেগুলেটিং অ্যাক্ট, যেটা হচ্ছে 1773-তে, অ্যান্ড প্রথম ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল হয়েছিলেন হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিং। নেক্সট দেখুন আর কি হয়েছিল, দেখুন 73-এর অ্যাক্টের মধ্যে থেকেই কিন্তু কি হলো, গভর্নরের, দেখুন গভর্নর একজনই হচ্ছে গভর্নর, অ্যান্ড ওনাকে সাহায্য করছে হচ্ছে চারজন, তো ওই চারজনকে বলা হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল।
অ্যান্ড দেখুন আরেকটা কি করা হলো, গভর্নরকে সাহায্য করার জন্য বোম্বে অ্যান্ড মাদ্রাস প্রেসিডেন্সি কিন্তু সাহায্য করছিল। তার মানে দেখুন বোম্বে অ্যান্ড মাদ্রাস প্রেসিডেন্সিও সাহায্য করলো, 73-এর অ্যাক্ট থেকে আমরা দেখতে পারলাম। নেক্সট হচ্ছে এই অ্যাক্টের মাধ্যমে কি করা হলো, সুপ্রিম কোর্ট কিন্তু এই অ্যাক্টের মাধ্যমেই হয়েছিল। অ্যান্ড সুপ্রিম কোর্ট যখন হলো তাহলে কোথায় হয়েছিল সুপ্রিম কোর্ট, ক্যালকাটাতে হয়েছিল। কোন সালে হয়েছিল, 1774-এ হয়েছিল। দেখুন কোথায় হয়েছিল, ক্যালকাটাতে হলো। অ্যান্ড এখানে আরেকটা প্রশ্ন দেয় যে ফার্স্ট চিফ জাস্টিস কে ছিলেন, তো উনি ছিলেন হচ্ছে স্যার এলিজা এমপে। আর দেখুন একজন চিফ জাস্টিসের সঙ্গে 3জন আদার জাজও কিন্তু ছিল। নেক্সট দেখুন এই যে 73-এর অ্যাক্ট, যেটা রেগুলেটিং অ্যাক্ট, সেই অ্যাক্টকে আবার সংশোধন করা হলো, মানে রেকটিফাই করা হলো। কবে করা হলো, 1781-এ রেকটিফাই করা হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল অ্যাক্ট অফ সেটেলমেন্ট। তো অ্যাক্ট অফ সেটেলমেন্ট কি, যেটা হচ্ছে 73-এর মধ্যে যা ডিফেক্ট ছিল সেই ডিফেক্টগুলোকে ঠিক করা হয়েছিল, নাম দিয়ে অ্যাক্ট অফ সেটেলমেন্ট। নেক্সট কি হচ্ছে দেখুন, নেক্সট হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট। পিটস ইন্ডিয়া অ্যাক্ট হয়েছিল 1784-এ। তো পিটস ইন্ডিয়া অ্যাক্ট হচ্ছে প্রথম অ্যাক্ট যেখানে ব্রিটিশরা কি করলো, পুরোপুরি ডিভাইড করে দিল, ডিস্টিংগুইশ করলো প্রথমবারের জন্য। কি কি, একটা হচ্ছে কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল কন্ট্রোলকে দুভাগে ডিভাইড করে দিল। কমার্শিয়াল মানে কি, কমার্শিয়াল মানে হচ্ছে বিজনেসটা দেখবে, ব্রিটিশদের কিছু লোক বিজনেস দেখবে অ্যান্ড কিছু লোক হচ্ছে পলিটিক্যাল কন্ট্রোলটা করবে। এবারে দেখুন কমার্শিয়াল ফাংশন যারা কন্ট্রোল করছে তাদেরকে বলা হচ্ছে কোর্ট অফ ডিরেক্টর, পলিটিক্যাল ফাংশন যারা কন্ট্রোল করছে তাদেরকে বোর্ড অফ ডিরেক্টর বলা হচ্ছে। তার মানে দেখুন আমরা বলতে পারি যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট কি অ্যাবলিস্ট করলো, ডুয়েল গভর্নমেন্ট কিন্তু অ্যাবলিস্ট করলো। নেক্সট হচ্ছে চার্টার্ড অ্যাক্ট 1833। চার্টার্ড অ্যাক্ট হচ্ছে এটা কিন্তু ফাইনাল অ্যাক্ট সেন্ট্রালাইজেশনের জন্য, মানে কি সিঙ্গেল অথরিটির জন্য। দেখুন আগের অ্যাক্টে মানে হচ্ছে যখন আমরা পিটস ইন্ডিয়া অ্যাক্ট দেখলাম ওইখানে কিন্তু সিঙ্গেল অথরিটি হচ্ছে না, মানে দুটো হচ্ছে, একটা হচ্ছে কমার্শিয়াল, দুটো অথরিটি হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে কোর্ট অফ ডিরেক্টর দেখলাম আর একটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর। কিন্তু এইখানে কি হচ্ছে, সিঙ্গেল অথরিটি নিয়ে আসতে হবে, কারণ এইখানে দুটোতে প্রবলেম হচ্ছিল, তার জন্য সিঙ্গেল অথরিটি নিয়ে আসতে হবে। তো আর কি হলো দেখুন, এই যে 1833-এর অ্যাক্টের মাধ্যমে আবার পোস্টটাকে চেঞ্জ করা হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে সরিয়ে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হলো। অ্যান্ড ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে হয়েছিলেন, লর্ড উইলিয়াম বেন্টিক। অ্যান্ড কি করা হলো, উনি কিন্তু পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি বানাতে চেয়েছিল, উনি কিন্তু পলিটিক্যাল কন্ট্রোলটা কিন্তু অতটা বেশি উনি চাননি, উনি অ্যাডমিনিস্ট্রেশনের উপরে জোর দিচ্ছিল। নেক্সট হচ্ছে চার্টার্ড অ্যাক্ট 1853। তো চার্টার্ড অ্যাক্ট 1853 এইখান থেকে কি করা হলো, এইখানে লেজিসলেটিভ কাউন্সিল কিন্তু একটা বসানো হয়েছিল। অ্যান্ড দেখুন প্রথমেই 73-এর অ্যাক্টে এক্সিকিউটিভ কাউন্সিল কিন্তু আমরা পেয়ে গেছিলাম, এক্সিকিউটিভ কাউন্সিল আমরা পেয়ে গিয়েছিলাম 73-এর অ্যাক্টে। অ্যান্ড এই অ্যাক্টে গিয়ে আমরা দেখলাম যে একটা লেজিসলেটিভ কাউন্সিল কিন্তু তৈরি করতে হবে। এবারে দেখুন এখানে একটা প্রশ্ন দেয় যে লেজিসলেটিভ কাউন্সিল কবে হয়েছিল, কোন অ্যাক্টের মাধ্যমে, তো লেজিসলেটিভ কাউন্সিল হয়েছিল হচ্ছে চার্টার্ড অ্যাক্ট 1853 অ্যাক্টের মাধ্যমে। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এখানে কি খোলা হয়েছিল, মানে হচ্ছে ওপেন কম্পিটিটিভ এক্সামিনেশন কিন্তু হয়েছিল, ওপেন কম্পিটিটিভ এক্সামিনেশন করা হলো। নেক্সট হচ্ছে দেখুন আর কি বসানো হয়েছিল, ম্যাকুইলি মাইনুট কমিটি, মানে হচ্ছে ম্যাকুইলি কমিটি বসানো হয়েছিল। আর সত্যেন্দ্রনাথ টেগোর ছিলেন হচ্ছে ফার্স্ট যিনি কিন্তু সিভিল সার্ভিস পাস করেছিলেন। নেক্সট দেখুন এরপরে হচ্ছে ক্রাউন রুল। এর আগে মানে হচ্ছে আমরা যতক্ষণ দেখলাম মানে হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773 থেকে স্টার্ট করে লাস্ট আমরা দেখলাম 1853। তো এই যে সময়টা 1853 অবধি এই পিরিয়ডটাকে যেটা বলা হচ্ছে এটা কিন্তু একটা আলাদা। অ্যান্ড তারপরে হচ্ছে ক্রাউন রুল। প্রথমে হয়েছিল এই জায়গাটা যেটা হয়েছিল এটা কিন্তু ডাইরেক্ট ক্রাউন থেকে রুল হয়নি, এটা হচ্ছে ব্রিটিশ রুল করেছিল। অ্যান্ড ক্রাউন মানে হচ্ছে ব্রিটেন থেকে শাসনটা, ডাইরেক্ট ব্রিটেন থেকে শাসনটা আসছে, তার জন্য হচ্ছে এটাকে বলা হচ্ছে ক্রাউন রুল। প্রথম কথা হচ্ছে ক্রাউন রুল হচ্ছে বলা হচ্ছে 1858 থেকে 1947। প্রথমে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। তো এটাকে বলা হচ্ছে গুড গভর্নমেন্ট অ্যাক্ট, এই যে অ্যাক্ট এটাকে বলা হয় গুড গভর্নমেন্ট অ্যাক্ট। নেক্সট হচ্ছে এখানে কি হলো, ডাইরেক্ট রুল কে করছে, ডাইরেক্ট রুল হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে ডাইরেক্ট রুল করছে। অ্যান্ড কি করলো, অ্যাবলিস্ট করলো, কি অ্যাবলিস্ট করলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অ্যাবলিস্ট করলো। নেক্সট হচ্ছে পোস্ট চেঞ্জ হয়েছে,
গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াটাকে চেঞ্জ করে ভাইসরয় বানানো হলো। অ্যান্ড এখানে একটা প্রশ্ন দেয় তাহলে হচ্ছে লাস্ট গভর্নর জেনারেল হচ্ছে ওয়ারেন হেস্টিং, অ্যান্ড ফার্স্ট ভাইসরয়কে লাস্ট গভর্নর জেনারেল লর্ড ক্যানিং, অ্যান্ড উনি হচ্ছেন ফার্স্ট ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং। নেক্সট দেখুন এই যে অ্যাক্ট, এই অ্যাক্টের মধ্যে একটা নতুন পোস্ট বানানো হয়েছিল। এতক্ষণ ধরে এই পোস্টটা কিন্তু আমরা দেখতে পাইনি। পোস্টটার নাম হচ্ছে সেক্রেটারি অফ দ্য স্টেট। এবারে দেখুন সেক্রেটারি কিন্তু কে হচ্ছে, যে সেক্রেটারি অফ স্টেট হচ্ছে মানে ইন্ডিয়ার হচ্ছে, উনি কিন্তু ডাইরেক্ট ক্যাবিনেটের মেম্বার থাকবে, মানে হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার থাকবে। এবারে দেখুন এই সেক্রেটারি অফ দ্য স্টেট মানে হচ্ছে যিনি আসছেন ডাইরেক্ট ব্রিটেন থেকে, ব্রিটেন পার্লামেন্টে যিনি আসছেন ওনাকে সাহায্য করছে হচ্ছে একটা কাউন্সিল। আর ওই কাউন্সিলটার নাম কি? সেই কাউন্সিলটার নাম হচ্ছে কাউন্সিল অফ ইন্ডিয়া। কাউন্সিল অফ ইন্ডিয়া 15 জন মেম্বার দিয়ে থাকবে, কিন্তু একজনও ইন্ডিয়ান মেম্বার নয় এরা, 15 জন কিন্তু ডাইরেক্ট ব্রিটেন থেকে আসছে। তাহলে দেখুন এই অ্যাক্টের মধ্যে দিয়ে আমরা পেলাম কি পেলাম? সেক্রেটারি পোস্টটা পেলাম। সেক্রেটারিকে সাহায্য করছে হচ্ছে 15 জনের একটা কাউন্সিল অফ ইন্ডিয়া, নাম দেওয়া হয়েছিল কাউন্সিল অফ ইন্ডিয়া। এগুলো কিন্তু মেনে জিজ্ঞাসা করবে যে কোনটা কোন অ্যাক্টের মাধ্যমে হয়েছিল। নেক্সট হচ্ছে দেখুন এই যে পিটস ইন্ডিয়া অ্যাক্টে যেটা হয়েছিল মানে হচ্ছে বোর্ড অফ কন্ট্রোলটা, এটাকে কিন্তু অ্যান্ড যেটা কাউন্সিল অফ ডিরেক্টর এটাকে কিন্তু বন্ধ করে দিল। নেক্সট হচ্ছে দেখুন কাউন্সিল অফ ইন্ডিয়া 15 জনের মেম্বার সেক্রেটারিকে যে সাহায্য করছে, সেই 15 জনের মেম্বার কিন্তু ডাইরেক্ট ইংল্যান্ড থেকে আসছে। নেক্সট দেখুন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। তো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861-এ কি করছে? ভাইসরয়দের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া হলো যে নমিনেট করবে ইন্ডিয়ানদের। কোথায় নমিনেট করবে? লেজিসলেটিভ কাউন্সিলের মধ্যে নমিনেট যে করবে সেটা কিন্তু ভাইসরয়দের হাতে ক্ষমতা দিয়ে দিল। 1862-তে লর্ড ক্যানিং যিনি হচ্ছে ফার্স্ট ভাইসরয়, উনি কি করলেন? উনি নমিনেশন নিয়ে এলো হচ্ছে রাজা অফ বেনারসের রাজার নমিনেশন নিয়ে এলো। নেক্সট হচ্ছে মহারাজ অফ পাটিয়ালার মহারাজের নমিনেশন নিয়ে এলো। অ্যান্ড স্যার দিনাকার রাও লেজিসলেটিভ কাউন্সিলে ঢোকানোর জন্য নমিনেশন নিয়ে এলো। নেক্সট হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল ফর বেঙ্গল কবে তৈরি করা হলো? 1862-তে তৈরি করা হয়েছিল। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে দেখুন লর্ড ক্যানিং কি সিস্টেম চালু করেছিল? হচ্ছে পোর্টফোলিও সিস্টেম চালু করেছিল। পোর্টফোলিও সিস্টেম মানে কি? যে কিছুই না, খুব সিম্পল ব্যাপার, প্রত্যেকটা মেম্বারকে একটা ডিফারেন্ট চার্জ দিয়ে কিন্তু বসানো, উনাদেরকে সিম্পল একটা চার্জ দিয়ে বসানো, মানে আমরা বলতে পারি হচ্ছে যে প্লেসিং করা, মেম্বারদের শর্টিং করা, এটাও আমরা বলতে পারি। নেক্সট হচ্ছে দেখুন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1919। প্রথম কথা হচ্ছে এটাকে বলা হচ্ছে মরলে মিন্টো রিফর্ম। তো মরলে মিন্টো কিন্তু দুজন পার্সন ছিলেন। মিন্টো হচ্ছে ভাইসরয়, মিন্টো হচ্ছে ভাইসরয়, অ্যান্ড মরলে কে ছিলেন? মরলে ছিলেন হচ্ছে সেক্রেটারি। আমরা একটু আগেই দেখলাম সেক্রেটারি পোস্ট হয়েছে, সেক্রেটারি ব্রিটেন থেকে আসবে, আর ওনাকে সাহায্য করছে হচ্ছে 15 জনের একটা কাউন্সিল সাহায্য করছে। নেক্সট হচ্ছে দেখুন এই অ্যাক্টটা কি করলো? লেজিসলেটিভ কাউন্সিলিংয়ের সাইজটা বাড়ালো, মানে নন অফিসিয়াল মেম্বারদের এখানে ঢোকার একটা সুযোগ করে দেওয়া হলো। নেক্সট হচ্ছে দেখুন এরপরে কি করা হলো? দেখুন যে ফার্স্ট ইন্ডিয়ান যে ভাইসরয় এক্সিকিউটিভে জয়েন করেছিলেন ওনার নাম কি? সত্যেন্দ্র প্রসাদ সিনহা। এইখানে দেখুন এখান থেকে কি বেরিয়ে এলো? এই 1909-এর যে অ্যাক্ট ছিল মরলে মিন্টো রিফর্ম, এইখানে কিন্তু সেপারেট ইলেক্টোরেটের কনসেপ্ট কিন্তু নিয়ে আসা হয়েছিল। তো আর কি হয়েছিল দেখুন, মিন্টোকে বলা হচ্ছে ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট, অ্যান্ড এটা কিন্তু অনেকবার প্রশ্নটা রিপিট করা হচ্ছে কমিউনাল ইলেক্টোরেট। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, যেটাকে বলা হচ্ছে মন্টেগে চেলসফোর্ড রিফর্ম। অ্যান্ড নেক্সট হচ্ছে এখানে দেখুন চেলসফোর্ড ভাইসরয় ছিলেন, অ্যান্ড মন্টেগে ছিলেন হচ্ছে সেক্রেটারি। এটা কিন্তু অনেক সময় কিন্তু জিজ্ঞেস করে কে ভাইসরয় ছিলেন, কে সেক্রেটারি ছিলেন। এই যে অ্যাক্ট 1919-এর যে অ্যাক্ট, এটা কি করলো? এটা ডায়ার্কি ইন্ট্রোডিউস করলো। ডায়ার্কি মানে কি? ডুয়েল গভর্নমেন্ট। মানে আরও আমরা একটু সিম্পলভাবে বুঝি, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, এটা কি করলো? বাই ক্যামেরালিজম চালু করেছিল। বাই ক্যামেরালিজম কথার মানে হচ্ছে বাই মানে টু, ক্যামেরাল মানে হাউস, দুটো হাউস। বাই ক্যামেরালিজম মানে হচ্ছে দুটো হাউস। ফর এক্সাম্পল দুটো হাউস কি কি? একটা হচ্ছে আপার হাউস অ্যান্ড আর একটা হচ্ছে লোয়ার হাউস। অ্যান্ড এই যে অ্যাক্ট 1919, এই অ্যাক্টের মাধ্যমে কি হলো? কনসেপ্ট অফ ইলেকশন কিন্তু প্রথম
প্রথমবারের জন্য চালু হলো। নেক্সট হচ্ছে যেটা আপার হাউসটা যেটা চালু করা হয়েছিল, সেই আপার হাউসটাকে বলা হতো কাউন্সিল অফ স্টেট। অ্যান্ড কাউন্সিল অফ স্টেটের মধ্যে 60 জন মেম্বার ছিল, তার মধ্যে হচ্ছে 34 জনকে ইলেক্টেড করা হয়েছিল। অ্যান্ড লোয়ার যে হাউসটা ছিল সেটাকে বলা হতো লেজিসলেটিভ অ্যাসেম্বলি। অ্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে 144 জনকে মেম্বার ছিল, তার মধ্যে 104কে হচ্ছে আমরা ইলেক্টেড করেছিলাম। এই অ্যাক্টের মাধ্যমে পাবলিক সার্ভিস কমিশন কিন্তু হয়েছিল, এটা অনেকবার জিজ্ঞেস করে। অ্যান্ড কি হয়েছিল দেখুন, এখানে না প্রভিন্সিয়াল বাজেট অ্যান্ড সেন্ট্রাল বাজেটের মধ্যে একটা সেপারেশন করা হয়েছিল। আর এছাড়া দেখুন সাইমন কমিশনকে কেন বসানো হয়েছিল, দেখুন এই 1919-এর যে রিপোর্ট হয়েছিল তার জন্যই, এনকোয়ারি করানোর জন্যই কিন্তু সাইমন কমিশনকে বসানো হয়েছিল। এটা অনেক সময় কিন্তু পরীক্ষা দেয়। তারপরে সাইমন কমিশন 1927, এটা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করেছিল নভেম্বর 1929-এ। সাইমন কমিশনের মধ্যে 7 জন মেম্বার ছিলেন, অ্যান্ড যে চেয়ারম্যান ছিলেন, যে হেড ছিলেন যিনি, ওনার নাম স্যার জন সাইমন ছিলেন। এবারে দেখুন সাইমন কমিশনের পারপাস হচ্ছে কি, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কন্ডিশন অফ ইন্ডিয়া, যখন নিউ কনস্টিটিউশন মানে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যেটা চালু করা হয়েছিল, তো সেটাকে রিভিউ করানোর জন্যই কিন্তু এই সাইমন কমিশনকে বসানো হয়েছিল। এবারে দেখুন কিন্তু এই সাইমন কমিশনের মধ্যে সবাই মেম্বাররা কিন্তু ব্রিটিশরা ছিল। তার জন্য কি করা হলো, যতগুলো পার্টি ছিল সেই সময়, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর বাদবাকি যত পার্টি ছিল সবাই মিলে বয়কট করে দিল। অ্যান্ড সাইমন কমিশন কবে রিপোর্ট সাবমিট করলো, রিপোর্ট হচ্ছে 1930-তে গিয়ে সাবমিট করলো। নেক্সট হচ্ছে দেখুন সাইমন কমিশনের ফলেই কিন্তু কি হলো, 3 রাউন্ড টেবিল, যেটা 1930 থেকে 1932 অবধি হয়েছিল, 3 রাউন্ড টেবিল হয়েছিল। নেক্সট হচ্ছে কমিউনাল অ্যাওয়ার্ড, এটা হচ্ছে সম্প্রতি বাটোয়ারা, রামসে ম্যাকডোনাল্ড করেছিলেন আগস্ট 4, 1932-তে কিন্তু হয়েছিল। এটাতে কনসেপ্ট অফ সেপারেট ইলেক্টোরেট নিয়ে আলোচনা করা হয়েছিল। গান্ধীজি কিন্তু এটা খুবই অপোজ করেছিলেন। নেক্সট হচ্ছে যেটা আমরা সম্পূর্ণভাবে দেখছি না, কারণ আমাদের গোটা নোটস, যেটা এখানে 270 পেজ নোটস আছে, সেগুলো আমাদের দেখতে হবে। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তো প্রথম কথা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের অনুযায়ী আমাদের যে ক্ষমতাগুলো সেগুলো কিন্তু ভাগ হয়েছিল। প্রথমে হচ্ছে ফেডারেল লিস্ট, তারপরে হচ্ছে প্রভিন্সিয়াল লিস্ট, তারপরে হচ্ছে কনকারেন্ট লিস্ট। অ্যান্ড এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কি করেছিল, ডায়ারকি সিস্টেমটাকে অ্যাবলিস্ট করলো অ্যান্ড নতুনভাবে বাইক্যামেরালিজম করেছিল। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কি এস্টাবলিশ করলো, আরবিআই এস্টাবলিশ করলো। আরবিআই কোন কমিশনে হয়েছিল, এটা হচ্ছে হিল্টন ইয়ং কমিশন। আরবিআই কোন ইয়ারে হয়েছিল, 1935-এ হয়েছিল। কোথায় হয়েছিল, ক্যালকাটাতে হয়েছিল। অ্যান্ড 1937-এ আরবিআই কোথায় গেল, বোম্বেতে শিফট করলো। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ফেডারেল কোর্ট এস্টাবলিশ করেছিল। অ্যান্ড ফেডারেল কোর্ট 1937-এ কোথায় হয়েছিল, নিউ দিল্লিতে হয়েছিল। নেক্সট হচ্ছে ফেডারেল কোর্টের যে ফার্স্ট জাজ ছিলেন, ওনার নাম ছিলেন হচ্ছে মরিস গোয়ার। তো দেখুন এইগুলো হচ্ছে টু দ্য পয়েন্ট প্রথম চ্যাপ্টার, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। তো পরের চ্যাপ্টারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মেকিং অফ কনস্টিটিউশন। তো কিভাবে সংবিধান বানানো হয়েছে, তো দেখুন সবার আগে 1992-তে মহাত্মা গান্ধীজি বলেছিলেন যে ইন্ডিয়ার পলিটিক্যাল ডেস্টিনি ইন্ডিয়ানদের হাতেই থাকবে, মানে হচ্ছে ইন্ডিয়ানই কিন্তু, আমরাই কিন্তু ঠিক করব, সেটা 1992-তে কিন্তু গান্ধীজি বলেছিলেন। তারপরে মে 17, 1927 বোম্বে সেশন চলছিল, সেখানে মতিলাল নেহেরু কি করলেন, উনি একটা রেজলিউশন পাস করলেন। তো সেখানে রেজলিউশনে ডিমান্ড করা হলো যে টু ফ্রেম আ কনস্টিটিউশন। অ্যান্ড তার জন্য উনি রিপোর্ট সাবমিট করলেন আগস্ট 10, 1928-এ। অ্যান্ড সেটাকেই আমরা বলবো হচ্ছে নেহেরু রিপোর্ট। তার মানে দেখুন নেহেরু রিপোর্টটা ছিল হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প বাই ইন্ডিয়ান টু ফ্রেম আ ফুল ফ্লেজেড কনস্টিটিউশন ফর দ্য ইন্ডিয়ান। নেক্সট হচ্ছে দেখুন তারপরে হচ্ছে এম.এন. রয়। এম.এন. রয় কি করলেন, তারপরে 1934-এ উনি আইডিয়া দিলেন হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, মানে হচ্ছে গণপরিষদের আইডিয়া দিলেন ফর দ্য ফার্স্ট টাইম। তারপরে দেখুন 1935-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অফিসিয়ালি ডিমান্ড করলেন গণপরিষদের, মানে হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির। নেক্সট হচ্ছে তারপরে কি হচ্ছে, আগস্ট অফার এলো, কিন্তু গণপরিষদ মানে ডিমান্ড ব্রিটিশদের দিক থেকে আগস্ট অফার যখন এলো, এটাকে আমরা মানলাম না, টু ফ্রেম এ নিউ কনস্টিটিউশন, তার জন্য আগস্ট অফার পাঠানো হয়েছিল। তারপরে হচ্ছে 1940
1942-তে ক্রিপস মিশন পাঠানো হলো ভারতবর্ষে, অ্যান্ড ক্রিপস মিশনের হেড ছিলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। তো এরপরে দেখুন উনি কিন্তু মেম্বারও ছিলেন হচ্ছে ক্যাবিনেট মিশনেরও মেম্বার ছিলেন। তো এই ক্রিপস মিশনকেও কিন্তু আমরা রিজেক্ট করলাম। তো মুসলিম লীগ রিজেক্ট করেছিল। নেক্সট হচ্ছে যে 2 অটোনমাস স্টেটের জন্য। এরপরে কি হলো, এর জন্যই কুইট ইন্ডিয়া মুভমেন্ট কিন্তু আগস্ট 1942-তে কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছিল। তো নেক্সট হচ্ছে তারপরে দেখুন হচ্ছে সিমলা কনফারেন্স, অ্যান্ড সিমলা কনফারেন্সের পরে হচ্ছে দেখুন যেটা লাস্ট হচ্ছে সেটা হচ্ছে দেখুন সিমলা কনফারেন্সের পরেই ক্যাবিনেট মিশন প্ল্যান, যেটা হচ্ছে 1946-এ ক্যাবিনেট মিশন প্ল্যান ভারতবর্ষে এলো, অ্যান্ড 3জন মেম্বার ছিলেন লর্ড প্যাট্রিক লরেন্স, স্যার স্টেফোর্ড ক্রিপস অ্যান্ড A.V. আলেকজান্ডার। এখানে একটা প্রশ্ন দেয় যে কে হেড ছিলেন, উনি হেড, ওনার যে মেম্বারের হেড ওনার নাম হচ্ছে লর্ড প্যাট্রিক লরেন্স। কবে পাঠানো হয়েছিল, ডেটটা খুব ইম্পর্টেন্ট, March 24, 1946। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানানোর জন্যই কিন্তু পাঠানো হয়েছিল। তো এবারে দেখুন এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে হলো নভেম্বর 9 নভেম্বর 1946-এ, তো কতগুলো মেম্বার ছিল, 389 মেম্বার। তার মধ্যে 296 হচ্ছে ব্রিটিশ, 93 হচ্ছে প্রিন্সলি স্টেট থেকে কিন্তু নেওয়া হয়েছিল। নেক্সট হচ্ছে দেখুন এই যে প্রথম যে মিটিং গণপরিষদ করলো, ফার্স্ট মিটিং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কবে করলো, December 9, 1946। কিন্তু মুসলিম লীগ কিন্তু বয়কট করলো অ্যান্ড ডিমান্ড ফর আলাদাভাবে চাইলো। নেক্সট হচ্ছে দেখুন এই মিটিংয়ে, যেটা ফার্স্ট মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে 211 মেম্বার কিন্তু ছিলেন, অ্যান্ড ইন্টেরিয়াম প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছিলেন গণপরিষদে ডক্টর সচিদানন্দ সিনহা। নেক্সট হচ্ছে 11 তারিখে দেখুন পার্মানেন্টভাবে যোগ দিলেন হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। নেক্সট হচ্ছে দেখুন রাজেন্দ্র প্রসাদকেই কিন্তু আমরা প্রেসিডেন্ট হিসাবে, পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসাবে নিলাম। তাহলে দেখুন একটা প্রশ্ন দেবে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট কে, ভাইস প্রেসিডেন্ট হচ্ছে গণপরিষদের H.C. মুখার্জি। নেক্সট হচ্ছে কনস্টিটিউশনাল অ্যাডভাইজার কে, উনি হচ্ছে B.N. রাও। তারপরে দেখুন 11 তারিখের পরে হচ্ছে December 3, 1946 কি করা হলো, অবজেক্টিভ রেজলিউশন। এই অবজেক্টিভ রেজলিউশন কে নিয়ে এসেছিলেন, জওয়াহরলাল নেহরুজি নিয়ে এসেছিলেন, অ্যান্ড এটাই পরে অ্যাডাপ্ট যখন হলো জানুয়ারি 22, 1947-এ যখন অ্যাডাপ্ট হলো, নাম পেল কি, নাম হলো হচ্ছে প্রিয়াম্বেল। এটাই কিন্তু প্রিয়াম্বেল হচ্ছে মডিফাইড ভার্সন অফ অবজেক্টিভ রেজলিউশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেকবার জিজ্ঞেস করা হয়। নেক্সট হচ্ছে দেখুন গণপরিষদ কবে কি অ্যাডপ্ট করেছিল, এর ব্যাপারে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। যেরকম হচ্ছে ন্যাশনাল ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট করা হয়েছিল জুলাই 22, 1947। নেক্সট হচ্ছে কনস্টিটিউশন 26 নভেম্বর 1949। নেক্সট হচ্ছে ন্যাশনাল অ্যান্থেম অ্যান্ড ন্যাশনাল সং, দুটোই কিন্তু আমাদের অ্যাডপ্ট করা হয়েছিল জানুয়ারি 24, 1950-তে। তো এরপরে দেখুন এখানে একটু ছোট ইনফরমেশন আছে যে কে কোন পোস্টে ছিলেন সেগুলো নিয়ে একটু ইনফরমেশন আছে। নেক্সট হচ্ছে এইখানেও সেইগুলোই বলা রয়েছে। তারপরে হচ্ছে দেখুন এরপরে হচ্ছে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব, সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3। এই চ্যাপ্টারটা দেখুন হচ্ছে সোর্সেস অফ কনস্টিটিউশন। দেখুন এটা গোটা এই সোর্সেসগুলো কিন্তু দেখুন সব কিন্তু আমাদের লাগবে না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু আমাদের দরকার পড়বে। যেরকম ধরুন এখানে পুরো জিস্ট করা রয়েছে, এটা 2 পেজে রয়েছে। প্রথমে হচ্ছে দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে আমরা কি কি নিয়েছি। আমরা হচ্ছে ফেডারেল স্কিমটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে নিয়েছি, গভর্নর ইন্ডিয়া অ্যাক্ট থেকে নিয়েছি, পাবলিক সার্ভিস কমিশন আমরা 1935-এর অ্যাক্ট থেকে নিয়েছি। ইউএস থেকে কি কি নিয়েছি, জুডিশিয়াল রিভিউ নিয়েছি, ফান্ডামেন্টাল রাইটস নিয়েছি। নেক্সট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, আমাদের জুডিশিয়ারি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। নেক্সট হচ্ছে ইমপিচমেন্ট প্রসিডিওর। তারপরে দেখুন যে ভাইস প্রেসিডেন্ট যে চেয়ারম্যানের অ্যাজ আ চেয়ারম্যান উনি যে পোস্টটাতে থাকেন সেটা আমরা নিয়েছি। নেক্সট হচ্ছে রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্টের জাজেস যে প্রসিডিওর, সেটা আমরা ইউএস থেকে নিয়েছি। নেক্সট হচ্ছে ব্রিটিশ থেকে কি নিয়েছি, সেটা হচ্ছে রুল অফ ল, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ভেরি ইম্পর্টেন্ট, সিঙ্গেল সিটিজেনশিপ, এগুলো সব ব্রিটিশ থেকে নিয়েছি। নেক্সট হচ্ছে বাইক্যামেরালিজম, এটাও কিন্তু আমরা ব্রিটিশ থেকে নিয়েছি, এটাও কিন্তু অনেকবার কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করে। আইরিশ থেকে আমরা কি কি নিয়েছি, তো আইরিশ থেকে সবার প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আমরা নিয়েছি। নেক্সট হচ্ছে যেটা হচ্ছে আপার হাউসের যে নমিনেশন অফ মেম্বার সেটা নিয়েছি, যেখানে প্রেসিডেন্ট নমিনেশন করছে 14 জনকে, সেই প্রসেসটা নিয়েছি।
ইলেকশন মেথড অফ দ্য প্রেসিডেন্ট আমরা নিয়েছি হচ্ছে আইরিশ থেকে। নেক্সট হচ্ছে ক্যানাডিয়ান থেকে নিয়েছি হচ্ছে, দেখুন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট গভর্নর বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, এই কনসেপ্টটা আমরা নিয়েছি। সাউথ আফ্রিকা থেকে কি কি নিয়েছি, দেখুন সাউথ আফ্রিকা থেকে আমরা নিয়েছি হচ্ছে অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর। নেক্সট হচ্ছে মেথড অফ দ্য ইলেকশন অফ দ্য মেম্বার অফ দ্য রাজ্যসভার বা আপার হাউসের যে ইলেকশন প্রসেস সেটা আমরা নিয়েছি। নেক্সট হচ্ছে ইউএসএসআর থেকে আমরা নিয়েছি হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড আইডিয়া অফ জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ইকোনমিক। নেক্সট হচ্ছে রিপাবলিক, আমরা কথাটা নিয়েছি হচ্ছে ফ্রান্স থেকে আইডিয়া অফ লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটারনিটি, যেগুলো প্রিয়াম্বেলে রয়েছে এগুলো সব আমরা ফ্রান্স থেকে নিয়েছি। ওয়েমার বা জার্মানি থেকে নিয়েছি হচ্ছে সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি। অ্যান্ড অস্ট্রেলিয়া থেকে নিয়েছি হচ্ছে কনকারেন্ট লিস্ট অ্যান্ড জয়েন্ট সিটিং অফ দ্য টু হাউস অফ দ্য পার্লামেন্ট, যেটা হচ্ছে জয়েন্ট সিটিং যখন প্রেসিডেন্ট ডাকছে, যখন বিলটা ডেডলক হয়ে যায়। আমরা দেখব যখন পার্লামেন্ট প্রেসিডেন্টের চ্যাপ্টারে যাব তখন আমরা দেখব যে কখন একটা বিল ডেডলক হয়ে যায়। নেক্সট চ্যাপ্টার হচ্ছে সেলিয়েন্ট ফিচার্স। দেখুন আমি এই চ্যাপ্টারটা গোটাটা বলবো না, জাস্ট একটা পেজ আমি আপনাদের সামনে বলে দিচ্ছি, কারণ 25টা চ্যাপ্টার নইলে কিন্তু আমি দেখাতে পারবো না। দেখুন আমাদের ফিচার্সগুলো কি, সব থেকে লংগেস্ট রিটেন কনস্টিটিউশন। এবারে দেখুন কনস্টিটিউশন দুরকম হয়, একটা হচ্ছে রিটেন হয় আর একটা হচ্ছে আনরিটেন হয়। মোস্ট অফ দ্য কনস্টিটিউশন যত আছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে রিটেন কনস্টিটিউশন। তাহলে দেখুন ফার্স্ট মডার্ন রিটেন কনস্টিটিউশন কি, সেটা হচ্ছে আমেরিকান কনস্টিটিউশন। আনরিটেন কনস্টিটিউশন কি, যেটা প্রথম সেটা হচ্ছে ব্রিটিশ কনস্টিটিউশন। লার্জেস্ট কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে, সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। অরিজিনালি দেখুন যেদিনকে আমাদের সংবিধান অ্যাডপ্ট করা হয়েছিল কি কি ছিল, 395 আর্টিকেল, 22টা পার্ট, 8টা শিডিউল ছিল, কিন্তু আজকে হচ্ছে এটাকে আরও বেড়ে গেছে, 465। এটা হচ্ছে আজকে রয়েছে 25টা পার্ট অ্যান্ড 12টা শিডিউল। অ্যান্ড দেখুন আমাদের সংবিধান কিন্তু হাতে লেখা, হ্যান্ড রিটেন না, তাহলে কে লিখেছেন হচ্ছে প্রেম বিহারী নারায়ণ রাইসদা। তো উনি হচ্ছেন ক্যালিগ্রাফার। অ্যান্ড যত পেন্টিং মানে যত আর্ট ওয়ার্ক আছে, তো আর্ট ওয়ার্কগুলো করেছিলেন হচ্ছে নন্দলাল বোস। এবারে দেখুন প্রত্যেকটা ফিচার্স আছে, পার্টলি রিজিড, পার্টলি ফ্লেক্সিবল, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, তো ফান্ডামেন্টাল রাইটস, ডিরেক্টিভ প্রিন্সিপাল, আমি এইগুলো কিন্তু প্রত্যেকটা বলছি না। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস, তো ভোট দেওয়ার অধিকার, কত আর্টিকেল হচ্ছে 326। তো আগে ছিল 21 বছর হলে ভোট দিতে পারতো, কিন্তু এখন ওটা 18 বছর হয়ে গেছে। অ্যান্ড এই যে অ্যামেন্ডমেন্টটা যেটা 21 থেকে 18 কমে গেছে, এটা কোন ইয়ারে হয়েছে, এটা হয়েছে হচ্ছে 1989-এ হয়েছে। অ্যান্ড দেখুন কত অ্যামেন্ডমেন্ট, এটা হচ্ছে 61st অ্যামেন্ডমেন্ট। তো নেক্সট চ্যাপ্টার যেটা হচ্ছে প্রিয়াম্বেল। তো অ্যাটলিস্ট দেখুন এইগুলো প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট কিন্তু। অ্যান্ড গোটা জিনিসটা কিন্তু লক্ষ্মীকান্তের জিস্ট। তো লক্ষ্মীকান্তের যেরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার সাজানো আছে, এই নোটসেও কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার সেরকম করেই সাজানো আছে। তো অ্যাকচুয়ালি আমি এখানে গোটা জিনিসটা বলছি না। তো দেখুন প্রথম কথা হচ্ছে প্রিয়াম্বেলকে কি বলা হচ্ছে, ইন্ট্রোডাকশন বা প্রিফেস। এবারে দেখুন প্রিয়াম্বেল কি, এটা হচ্ছে মডিফাইড ভার্সন অফ অবজেক্টিভ রেজলিউশন জওহরলাল নেহরুজি নিয়ে এসেছিলেন ডিসেম্বর 3, 1946-এ জওহরলাল নেহরুজি নিয়ে এসেছিলেন। নেক্সট হচ্ছে এটা আমরা কবে, মানে হচ্ছে প্রিয়াম্বেল কবে নাম পেল, এটা হচ্ছে জানুয়ারি 22, 1947-এ। এখনো অবধি প্রিয়াম্বেল কতবার অ্যামেন্ড হয়েছে প্রশ্ন, এটা অনেকবার দেয়। এটা একবারই হয়েছে, 1976-এ হয়েছে। কততম অ্যামেন্ডমেন্ট, এটা হচ্ছে 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে হয়েছে। 42তম যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল সেখানে 3টে নতুন কথা কিন্তু ঢুকেছিল, এটাও অনেকবার দেয়, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টাগ্রিটি। দেখুন এরপরে কিন্তু এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, এই পেজটা বলে আমি কিন্তু এই চ্যাপ্টারটা পেরিয়ে আমি নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি। যে কনস্টিটিউশনের পার্ট কি প্রিয়াম্বেল, ইজ এ প্রিয়াম্বেল আ পার্ট অফ এ কনস্টিটিউশন অর নট, এই প্রশ্নটা কিন্তু অনেকবার কিন্তু করা হয়। দেখুন আপাতত যদি আমরা দেখি 1960-তে বেরুবাড়ি কেসে ডাইরেক্ট বলা হচ্ছিল ইজ নট এ পার্ট অফ এ কনস্টিটিউশনের পার্ট ছিল না। কিন্তু 1773-তে যখন কেশবানন্দ ভারতী কেস হয়েছিল তখন কিন্তু কি করা হলো, যে প্রিয়াম্বেল এজ এ পার্ট অফ এ কনস্টিটিউশন হলো। নেক্সট হচ্ছে দেখুন এখানে প্রত্যেকটা জিনিস প্রিয়াম্বেলের মধ্যে যেগুলো আছে সেগুলো ডিটেলস এখানে আলোচনা হয়েছে। তো এরপরের চ্যাপ্টারের নাম হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। মাঝখানে আরও দুটো চ্যাপ্টার আছে, সেগুলোকে আমি অমিট করে দিলাম। ফান্ডামেন্টাল রাইট হচ্ছে কোন পার্টে আছে,
ফান্ডামেন্টাল রাইট হচ্ছে দেখুন প্রথমে হচ্ছে পার্ট 3-তে আছে অ্যান্ড কোন আর্টিকেল, এটা হচ্ছে 12 থেকে 35। কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএস কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। ফান্ডামেন্টাল রাইটস কিন্তু জাস্টিসিয়েবল, অ্যান্ড এছাড়া হচ্ছে অরিজিনালি সংবিধানে ফান্ডামেন্টাল রাইট কটা ছিল? 7টা ছিল। কি কি ফান্ডামেন্টাল রাইট? রাইট টু ইকুইলিটি 14 থেকে 18, নেক্সট হচ্ছে রাইট টু ফ্রিডম হচ্ছে 19 থেকে 22, নেক্সট হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন যেটা হচ্ছে 23-24, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান 25 থেকে 28, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট হচ্ছে 29 থেকে 30, নেক্সট হচ্ছে রাইট টু প্রপার্টি, এটাকে আমরা ডিলিট করে ফেলেছি, এটা হচ্ছে 31। এটা ডিলিট করে কি হয়েছে? এটা এখন একটা লিগ্যাল রাইট, এটা একটা লিগ্যাল রাইট যার আর্টিকেল হচ্ছে 300A। নেক্সট হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস যেটা হচ্ছে আর্টিকেল 32। দেখুন এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু উল্লেখ করা রয়েছে পুরো লক্ষ্মীকান্তের জিস্ট যেরকম হয়। দেখুন 1978-এ যেটা হচ্ছে 44th অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টের রাইট টু প্রপার্টিকে ডিলিট করা হয়েছিল। তার মানে দেখুন এটা এখন একটা লিগ্যাল রাইট, জাস্ট একটা লিগ্যাল রাইট, অ্যান্ড এটা আর্টিকেল কত? 300A। কোথায় আছে? পার্ট 12-এ আছে, অনেক সময় এটাও জিজ্ঞেস করে। তাহলে কতগুলো ফান্ডামেন্টাল রাইট আছে? 6টা আছে। আর্টিকেল 12-এ ডেফিনেশন আছে স্টেট, স্টেট মানে কি? গভর্নমেন্টের ডেফিনেশন। নেক্সট হচ্ছে দেখুন রাইট টু ইকুইলিটি, রাইট টু ইকুইলিটি হচ্ছে 14 থেকে 18। আর্টিকেল 14-তে বলা রয়েছে দুটো কনসেপ্ট আছে, ইকুইলিটি বিফোর ল, ঠিক আছে, ইকুইলিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল, ইকুইলিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল, এই দুটো কনসেপ্ট আছে। ইকুইলিটি বিফোর ল আমরা নিয়েছি ব্রিটিশ কনস্টিটিউশন থেকে, অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল নিয়েছি হচ্ছে ইউএস কনস্টিটিউশন থেকে। আর্টিকেল 15-এ রয়েছে হচ্ছে ডিসক্রিমিনেশন করা যায় না অন দ্য বেসিক অফ রেস, কালার, কাস্ট, সেক্স। আর্টিকেল 16-এ রয়েছে হচ্ছে ইকুয়াল অপরচুনিটি, কোথায়? পাবলিক এমপ্লয়মেন্টে। নেক্সট হচ্ছে আর্টিকেল 17-এ রয়েছে অ্যাবলিশন আনটাচেবিলিটি, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অ্যান্ড কেউ যদি আনটাচেবিলিটি করছে তাহলে সে পড়ে যাবে আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্টে, যেটা হচ্ছে 1955-এ হয়েছিল। অ্যান্ড এইটাকেই আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট, এইটাকেই চেঞ্জ করা হলো 1976-এ, অ্যান্ড নাম দেওয়া হলো কি? সিভিল রাইট অ্যাক্ট, 1955-এ হয়েছিল। নেক্সট হচ্ছে লাস্ট যেটা হচ্ছে রাইট টু ইকুইলিটির মধ্যে আছে, সেটা হচ্ছে আর্টিকেল 18 অ্যাবলিশন অফ টাইটেল, কিন্তু এক্সেপ্ট কি? মিলিটারি অ্যান্ড একাডেমিক, যেরকম হচ্ছে ডক্টরেট। নেক্সট হচ্ছে রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডমের মধ্যে 19, 20, 21, 22 এই 4টে আর্টিকেল। নেক্সট আর্টিকেল 19-এর মধ্যে 6টা রাইট আছে। কি কি? যে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। নেক্সট হচ্ছে অ্যাসেম্বলি করতে, রাইট টু অ্যাসেম্বলি পিসফুলি। নেক্সট হচ্ছে রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন, সংগঠন কিন্তু বানানোর অধিকার সবার আছে। নেক্সট হচ্ছে রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি। তারপরে হচ্ছে দেখুন রাইট টু রিসাইড, যে কোনো জায়গায় কিন্তু ইন্ডিয়ার যে কোনো জায়গায় গিয়ে থাকতে পারে সবাই। অ্যান্ড রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন, যে কোনো প্রফেশন বা অকুপেশন বা বিজনেস কিন্তু করতে পারে। নেক্সট হচ্ছে আর্টিকেল 20 প্রোটেকশন ইন রেসপেক্ট অফ দ্য কনভিকশন ফর দ্য অফেন্স, যে অফেন্স মানে যে দোষী তারও কিন্তু একটা রাইট থাকে। অ্যান্ড নেক্সট হচ্ছে আর্টিকেল 21, সেটা হচ্ছে প্রোটেকশন অফ লাইফ, এইটা কিন্তু সাসপেন্ড হয় না যখন হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি পড়ছে। এটা আমরা পরে ঢুকিয়েছি, পরে অ্যামেন্ডমেন্ট করে এসছে আর্টিকেল 21A। এবারে এ মানে কি? অ্যামেন্ডমেন্ট করে এসছে। এটা হচ্ছে রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। এবারে দেখুন এটা কবে এসছে, এটা কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এসছে? এটা হচ্ছে 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এসছে, যেটা হচ্ছে 2002-তে হয়েছিল। অ্যান্ড এটা কি এখন? এটা ওখানে একটা ফান্ডামেন্টাল রাইট। কবে কার্যকারী হয়েছে তারও ব্যাপারে প্রশ্ন দেয়। এটা হচ্ছে 1 এপ্রিল 2010 থেকে হয়েছে কার্যকারী। নেক্সট হচ্ছে তারপরে হচ্ছে দেখুন আর্টিকেল 22। তো এইখানে হচ্ছে দেখুন আর্টিকেল 22-এর মধ্যে বলছে হচ্ছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। তারপরে হচ্ছে এখানে এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে দুটো রাইট আছে, আর্টিকেল 23 অ্যান্ড 24। তো এইখানে যেটা 23-এ বলছে যে হিউম্যান ট্রাফিকিং করা যায় না বা ফোর্স লেবার করা যায় না। আর্টিকেল 24-এ যেটা বলছে সেটা হচ্ছে যে চাইল্ড লেবার করা যায় না, আর্টিকেল 24-এ যেটা বলা হয়েছে। নেক্সট হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, যেটা হচ্ছে 25 থেকে 28 হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। আর্টিকেল 30 হচ্ছে 29, 30 হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। নেক্সট হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি হচ্ছে 32।
অ্যান্ড এই আর্টিকেলকে বলা হয় হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। কে বলেছিলেন? ডক্টর B.R. আম্বেদকরজি বলেছিলেন। যদি ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয় তাহলেই কিন্তু আর্টিকেল 32 দিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে, অ্যান্ড আর্টিকেল 326 অ্যাপ্লাই করে হাইকোর্টে যাচ্ছে। নেক্সট হচ্ছে দেখুন রিট, যদি ভায়োলেট করা হচ্ছে, যদি ভায়োলেট মানে হচ্ছে ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেট হয় তাহলে রিট দিয়ে কিন্তু এটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যায়। রিট মানে কি? রিটেন কমান্ড। তো কতগুলো রিট আছে? রিটটা কিন্তু 5টা আছে। হেভিয়াস কর্পাস, এটা হচ্ছে ল্যাটিন টার্ম যার মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি। ম্যান্ডামাস লিটারালি মানে হচ্ছে উইক কমান্ড। প্রহিবিশন ল্যাটারালি মানে হচ্ছে এটা হচ্ছে হায়ার কোর্ট দেয়, যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, এটা লোয়ার কোর্টকে দেয়। নেক্সট হচ্ছে শার্টিওরি মানে হচ্ছে টু বি সার্টিফাইড, অ্যান্ড কোয়া ওয়ারেন্টো মানে হচ্ছে বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট। নেক্সট হচ্ছে সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট, অ্যান্ড তারপরে চ্যাপ্টার হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস কোন আর্টিকেল বা কোন পার্টে? দেখুন এইখানে আমি 3টে চ্যাপ্টারকে একসঙ্গে করে দিয়েছি এই চ্যাপ্টারটার মধ্যে। দেখুন আমাদের সংবিধান অ্যাডপ্ট করা হয়েছিল হচ্ছে 26শে নভেম্বর 1949-এ, অ্যান্ড কার্যকারী মানে স্টার্ট করেছিল দেখুন 1950-তে স্টার্ট করা হয়েছিল। তো প্রথমে হচ্ছে পার্ট 3 আর্টিকেল 12 থেকে 35, যার নাম হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। পার্ট 4 36 থেকে 51, যেটা হচ্ছে ডিপিএসপি, যে কোথা থেকে নিয়েছি? আইরিশ থেকে নিয়েছি। এটাকে নোবেল ফিচার্স বলা হয়। গ্র্যানভিল আস্টিন বলেছিলেন এটাকে নোবেল ফিচার্স। অ্যান্ড এরপরে দেখুন ফান্ডামেন্টাল ডিউটি কবে ঢুকেছিল? 1976-এ 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, যেটাকে মিনি কনস্টিটিউশন বলা হচ্ছে। এটা কোন পার্টে? পার্ট 4A-তে আছে, আর্টিকেল 51-এ আছে। দেখুন আমি এগুলো অমিট করে যাচ্ছি কারণ এখানে 11টা ফান্ডামেন্টাল ডিউটিজের কথা বলা রয়েছে। তো আমি এগুলোকে ডাইরেক্ট আমি চলে যাচ্ছি হচ্ছে প্রেসিডেন্টে চলে যাচ্ছি। প্রেসিডেন্টের চ্যাপ্টারে দেখুন আমি সব অমিট করে চলে এলাম প্রেসিডেন্ট চ্যাপ্টারে, কারণ গোটা নোটসটা একবার আমরা দেখে নেই। দেখুন প্রথমেই হচ্ছে যে 52 আর্টিকেল 52-তে কি বলছে? যে একজন প্রেসিডেন্ট থাকবেন, দেয়ার শ্যাল বি আ প্রেসিডেন্ট, এটা ভারতের সংবিধানে বলা রয়েছে। তাহলে আর উনি হচ্ছেন ফার্স্ট সিটিজেন। নেক্সট হচ্ছে আর্টিকেল 53-তে ওনার এক্সিকিউটিভ পাওয়ার আছে। এক্সিকিউটিভ মানে হচ্ছে ওনার ইমপ্লিমেন্টেশনের ক্ষমতা। যেরকম সাপোজ ধরুন লোকসভায় কোনো বিল গেল, সেই বিলটা রাজ্যসভায় গেল, এবং দেখুন এখান থেকে যদি 1/3 মেজরিটি বা 2/3 মেজরিটি পাস হয়, তাহলে প্রেসিডেন্ট যে সই করছে এই ক্ষমতাটাকে আমরা বলবো হচ্ছে এক্সিকিউটিভ বা ইমপ্লিমেন্টেশন করা। আর্টিকেল 54-এ প্রেসিডেন্টের ব্যাপারে, প্রেসিডেন্টের ইলেকশনের ব্যাপারে বলেছে বাই দ্য প্রসেস অফ ইলেকটোরাল কলেজ। তো প্রেসিডেন্টের ইলেকশন কিরকম হয়? এটা একটা ইনডাইরেক্ট ইলেকশন। ইলেকশন দুরকম হয়, একটা হচ্ছে ডাইরেক্ট হয়। ডাইরেক্ট ইলেকশন মানে হচ্ছে যাদের 18 বছর হয়ে গেছে, যারা ভোট দিতে পারে, তাদের ইলেকশনটাকে বলা হচ্ছে ডাইরেক্ট ইলেকশন। অ্যান্ড ইনডাইরেক্ট ইলেকশন কিন্তু আলাদা। তো প্রেসিডেন্টের ইলেকশনে এরা পার্টিসিপেট করে। প্রথমে হচ্ছে লোকসভার মেম্বার, তারপরে হচ্ছে রাজ্যসভার মেম্বার, অ্যান্ড দেখুন স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে হচ্ছে বিধানসভা পার্টিসিপেট করছে, বিধান পরিষদ কিন্তু করে না। আর কি করছে? দুটো ইউনিয়ন টেরিটরি। তো দুটো ইউনিয়ন টেরিটরি কি কি? একটা হচ্ছে দিল্লি আর একটা হচ্ছে পুডুচেরি। নেক্সট হচ্ছে আর্টিকেল 55-এ প্রেসিডেন্টের কি বলা হচ্ছে? ম্যানার অফ দ্য ইলেকশন। তো কিরকম হয় ইলেকশনটা? এটা একটা সিক্রেট ব্যালটের মাধ্যমে হয়, ইনডাইরেক্ট ইলেকশন হয়, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট হয়। আর্টিকেল 56-এ কি বলা হয়েছে? ওনার টার্ম নিয়ে আলোচনা করা রয়েছে। উনি 5 বছরের জন্য থাকবেন, আর উনি রিজাইন কাকে দিচ্ছেন? উনি হচ্ছে ভাইস প্রেসিডেন্টকে রিজাইন দিচ্ছেন। এই ব্যাপারগুলো 56-এ উল্লেখ করা রয়েছে। নেক্সট হচ্ছে আর্টিকেল 57। আর্টিকেল 57-এ বলা রয়েছে হচ্ছে ওনার রি ইলেকশনের কথা। তো এবারে হচ্ছে নেক্সট হচ্ছে আর্টিকেল 58-এ কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, 35 বছর থাকতেই হবে। নেক্সট হচ্ছে মেম্বার অফ দ্য লোকসভা থাকতে হবে। নেক্সট হচ্ছে আর্টিকেল 59-এ, তো এবারে দেখুন ওনার জন্য ওনাকে কোথায় থাকতে হবে? অফিসিয়াল রেসিডেন্ট হচ্ছে রাষ্ট্রপতি ভবন। নেক্সট হচ্ছে আর্টিকেল 60। আর্টিকেল 60 কি নিয়ে বলা হচ্ছে? ওনার ওথ নিয়ে বলা হচ্ছে। নেক্সট হচ্ছে আর্টিকেল 61, সেটা হচ্ছে ইমপিচমেন্ট, অ্যান্ড ইমপিচমেন্ট হতে পারে ভায়োলেশন অফ কনস্টিটিউশন অ্যান্ড মিসবিহেভিয়ার। নেক্সট হচ্ছে এখানে ইমপিচমেন্টের প্রসেস আছে। তারপরে হচ্ছে এখানেও সেই একই জিনিস, ইমপিচমেন্টটা কি করে করা হচ্ছে সেই জিনিসটা। আর্টিকেল 62 হচ্ছে ভ্যাকেন্সি। এবার দেখুন ভ্যাকেন্সি কিভাবে হতে পারে? যদি উনি রিজাইন করছেন, রিজাইন কাকে করছেন? ভাইস প্রেসিডেন্টকে।
অ্যান্ড এছাড়া যদি উনি ডেথ হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে। অ্যান্ড দেখুন ভাইস প্রেসিডেন্ট অ্যাক্টিং করবে উনি যদি রিজাইন করেন, অ্যান্ড যদি ভাইস প্রেসিডেন্ট না থাকছে তাহলে কে করবে, তাহলে হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। অ্যান্ড ওই যে ভ্যাকেন্ট যে পোস্টটা ওটা উইদিন 6 মান্থের মধ্যে কিন্তু টার্ম প্রেসিডেন্টকে নিউ প্রেসিডেন্টকে অ্যাপয়েন্ট করবে, অ্যান্ড যে নিউ প্রেসিডেন্ট আসবে উনি কিন্তু 5 বছরই পাবে। তো এটা হচ্ছে পাওয়ার অফ প্রেসিডেন্ট। এবারে দেখুন আমি প্রত্যেকটা জিনিস বলছি, এটা কিন্তু খুব জিস্ট অ্যান্ড প্রত্যেকটা জিনিস কিন্তু খুব হেল্পফুল। এটা হচ্ছে লক্ষ্মীকান্তের প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে নেওয়া হয়েছে, প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু ডিটেলসভাবে তোলা রয়েছে, বাকি কোনো পয়েন্ট কিন্তু মিস হয়নি। আর এটা খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে WBCS এর প্রিলিমিনারি অ্যান্ড মেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, তাছাড়া হচ্ছে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। অ্যান্ড আপনি যদি নিজেও পড়তে চাইছেন বা পলিটির উপরে কোনো নলেজ আপনারা চাইছেন, তা কমপ্লিটলি এই বইটা কিন্তু আপনারা নিতে পারেন। আমি ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, বা ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো যে আপনারা কিভাবে এটাকে কিনতে পারেন। নেক্সট হচ্ছে দেখুন প্রেসিডেন্টের যা ক্ষমতা সেটাকে আমরা 5 ভাগে ডিভাইড করব। প্রথমে এক্সিকিউটিভ পাওয়ার, তারপরে হচ্ছে মিলিটারি পাওয়ার, তারপরে হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার, তারপরে ওনার পার্ডনিং পাওয়ার, অ্যান্ড সবার শেষে হচ্ছে এমার্জেন্সি পাওয়ার। এক্সিকিউটিভ পাওয়ারের আর্টিকেল কি, আর্টিকেল 53-74। মিলিটারি পাওয়ার মানে কি, হি ইজ দ্য হেড অফ দ্য মিলিটারি ডিপার্টমেন্ট, মানে হচ্ছে আর্ম ফোর্সের হেড বলা হয় ওনাকে, আর্ম ফোর্সের উনি হচ্ছেন কিন্তু হেড। নেক্সট কি দেখবো, নেক্সট হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার, যেটা আর্টিকেল কি 108, 111, 123 লেজিসলেটিভ পাওয়ারের আর্টিকেল। নেক্সট হচ্ছে দেখুন উনি কিন্তু ক্ষমা করতে পারেন, মানে উনি কিন্তু ডেথ সেন্টেন্স একমাত্র কিন্তু প্রেসিডেন্টই কিন্তু পার্ডন করতে পারেন, ডেথ সেন্টেন্স যেটা দেওয়া হচ্ছে, তো ডেথ সেন্টেন্স কিন্তু উনি পার্ডন করছেন, যেটার আর্টিকেল হচ্ছে আর্টিকেল 72। নেক্সট হচ্ছে এমার্জেন্সির সময় উনি হেড হয়ে যাচ্ছেন। এমার্জেন্সি আর্টিকেল কি 352, 356 অ্যান্ড 360, যেটা হচ্ছে জরুরি ব্যবস্থা বলা হচ্ছে। নেক্সট আমরা একটু ডিটেলসটা দেখে নিই এক্সিকিউটিভ পাওয়ারগুলো। তো দেখুন প্রথমে হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার দুরকম আছে, দুটো আর্টিকেলের মধ্যে থাকছে, একটা হচ্ছে আর্টিকেল 53 অ্যান্ড 74 এর মধ্যে। তো উনি উনি হচ্ছেন হেড অফ দ্য স্টেট, উনি প্রথমে অ্যাপয়েন্টমেন্ট করবেন, অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে প্রথমে হচ্ছে PM অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার। নেক্সট হচ্ছে গভর্নর অফ দ্য স্টেটের অ্যাপয়েন্টমেন্ট করছেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, জাজেস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট। নেক্সট হচ্ছে ইলেকশন কমিশনার কে উনি অ্যাপয়েন্ট করছেন, ফিনান্স কমিশনারকে করছেন, অ্যাটর্নি জেনারেলকে করছেন, মেম্বার অফ UPSC, CAG মানে হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ন্যাশনাল কমিশন চেয়ারম্যানকেও কিন্তু উনি অ্যাপয়েন্ট করছেন। এগুলো কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করে দেয়। নেক্সট হচ্ছে মিলিটারি পাওয়ার। মিলিটারি পাওয়ার মানে কি, উনি হচ্ছেন সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্ম ফোর্স, আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্সের উনি হচ্ছেন হেড। উনি কিন্তু ডিক্লেয়ার করতে পারেন, যুদ্ধ ঘোষণা করেন অ্যান্ড পিস ঘোষণা করেন, কিন্তু নিউক্লিয়ার কমান্ডের হেড হচ্ছেন কে, প্রাইম মিনিস্টার। নেক্সট হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার, ওনার ক্ষমতা হচ্ছে 108, 111 অ্যান্ড 123। আচ্ছা প্রথম কথা হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার মানেই বা কি, লেজিসলেটিভ পাওয়ার মানে কি, অ্যান্ড জুডিশিয়ারি পাওয়ার মানে কি। দেখুন লেজিসলেটিভ মানে হচ্ছে ল, লেজিসলেটিভ কথাটার মানে হচ্ছে ল, এক্সিকিউটিভ মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, অ্যান্ড জুডিশিয়ারি মানে তো আপনারা বুঝতেই পারছেন। তো এরপরে হচ্ছে দেখুন 108 কি নিয়ে, 108 হচ্ছে জয়েন্ট সেটিং অফ দ্য পার্লামেন্ট, তো এটা হচ্ছে 108 আর্টিকেল। নেক্সট হচ্ছে দেখুন উনি আর কি করছেন, উনি ফার্স্ট সেশন, যেটা প্রত্যেকটা বছরের প্রথম সেশন, সেটা উনি করেন। নেক্সট হচ্ছে উনি কিন্তু নমিনেট করেন মেম্বারদের, 14 জন টোটাল মেম্বার উনি নমিনেট করেন, তার মধ্যে 12 জন রাজ্যসভায় অ্যান্ড 2 জন হচ্ছে লোকসভায়। আর্টিকেল 123 হচ্ছে উনি কিন্তু অর্ডিন্যান্স ইস্যু করতে পারেন। নেক্সট হচ্ছে আর্টিকেল 111। আর্টিকেল 111 মানে কি, ভেটো পাওয়ার, উনার ভেটো মানে কি, আই ফরবিড মানে নাকচ করে দেওয়া। ভেটো দিয়ে কিন্তু উনি, দেখুন আমরা জানি যে কোনো বিল লোকসভায় গেলে, রাজ্যসভায় গেলে প্রেসিডেন্ট সই করবেন, কিন্তু উনি সবসময় যে সই করবেন তা নয়, উনি ভেটোটা দিয়ে কিন্তু সেই সইটা কিন্তু উনি ওই বিলটাকে কিন্তু অ্যাক্ট নাও করতে পারেন। তো 4 ধরনের ভেটো আছে। প্রথমে হচ্ছে কিন্তু আমাদের ইন্ডিয়ান প্রেসিডেন্ট এনজয় করছেন 3 টাইপের ভেটো। অ্যাবসুলেট ভেটো মানে ডাইরেক্ট বলে দেওয়া যে টু সে নো, মানে উনি সই করবেন না।
তো নেক্সট হচ্ছে সাসপেনশন ভেটো, কোয়ালিফাইড অ্যান্ড পকেট ভেটো মানে হচ্ছে ইনডেফিনাইট ডিলে করা, ইচ্ছে করে ডিলে করাটা হচ্ছে পকেট ভেটো, অ্যান্ড প্রথমেই না বলে দেওয়া হচ্ছে অ্যাবসুলুট ভেটো। নেক্সট হচ্ছে ওনার কি ক্ষমতা, পার্ডনিংয়ের ক্ষমতা, মানে উনি কিন্তু ক্ষমা করতে পারেন, যেটা হচ্ছে আর্টিকেল 72 ডেথ সেন্টেন্স উনি ক্ষমা করতে পারেন। নেক্সট হচ্ছে ওনার কি কি এমার্জেন্সি পাওয়ার আছে। এমার্জেন্সি পাওয়ার মানে হচ্ছে দেখুন তিনটে আর্টিকেল আছে, 352, 356 অ্যান্ড 360। এর মধ্যে দেখুন 352 হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, এবারে 356 স্টেট এমার্জেন্সি অ্যান্ড 360 হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সি হচ্ছে যুদ্ধর কারণে যে কোনো যুদ্ধ বা এক্সটার্নাল অ্যাগ্রেশন বা ইন্টারনাল ডিস্টারবেন্স, এই তিনটে কারণে কিন্তু হয়। আর কনস্টিটিউশনাল এমার্জেন্স যদি থাকে তাহলে স্টেট এমার্জেন্সি হয়, অ্যান্ড ফিনান্সিয়াল এমার্জেন্সি তো এখনো অবধি ডিক্লেয়ার করা হয়নি। ন্যাশনাল এমার্জেন্সি তিনবার হয়েছে, 1962-তে, 62-তে হচ্ছে যেটা হয়েছিল সেটা হচ্ছে চায়নার সঙ্গে হয়েছিল, 1971-এ অ্যান্ড 1975-এ। তো আর্টিকেল 19 কিন্তু সাসপেন্ড হয়ে যায়, শুধু যেটা সাসপেন্ড হয় না সেটা হচ্ছে 21। তো নেক্সট হচ্ছে দেখুন এটা হচ্ছে ভাইস প্রেসিডেন্টের চ্যাপ্টার, আমরা কিন্তু ভাইস প্রেসিডেন্ট দেখছি না, প্রেসিডেন্টের পরে ভাইস প্রেসিডেন্ট দেখছি না, কারণ আমাদের গোটাটা কমপ্লিট করতে হবে বলে। তো এরপরে আমি জাম্প করে প্রাইম মিনিস্টারও আমরা দেখছি না। তো প্রাইম মিনিস্টার পরে হচ্ছে পার্লামেন্ট অফ ইন্ডিয়া। তো আমরা এই চ্যাপ্টারটা একটু দেখব, পার্লামেন্ট অফ ইন্ডিয়া চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করব। তো দেখুন পার্লামেন্ট অফ ইন্ডিয়া কি নিয়ে গঠিত হয় আগে সেটা একটুখানি আপনারা দেখে নিন। পার্লামেন্ট দেখুন তিনটে জিনিস নিয়ে পার্লামেন্ট গঠিত হয়, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা, আর একটা হচ্ছে প্রেসিডেন্ট। এই তিনটে জিনিস নিয়ে হচ্ছে পার্লামেন্ট গঠিত হয়। তো এই দুটো জিনিস মানে লোকসভা অ্যান্ড রাজ্যসভাকে কি বলা হচ্ছে, টু হাউসেস বলা হয়। তো লোকসভা অ্যান্ড রাজ্যসভাকে বলা হচ্ছে বাই ক্যামেরালিজম। বাই মানে আমি আগেও বলেছি, বাই মানে টু, ক্যামেরাল মানে হাউসেস, অ্যান্ড লেজিসলেচার মানে হচ্ছে ল বা অ্যাক্ট। পার্লামেন্ট হচ্ছে হাইয়েস্ট লেজিসলেটর বডি। সিম্পল ছোট প্রশ্ন দেয়, তো হাইয়েস্ট লেজিসলেচার বডি কোনটা কান্ট্রির মধ্যে, সেটা হচ্ছে পার্লামেন্ট। অ্যান্ড পার্লামেন্টকে এছাড়াও বলা হয় টেম্পল অফ ডেমোক্রেসি। দেখুন এই যে নোটসটা আপনারা দেখছেন, পুরো নোটসটার জিস্ট কমপ্লিটলি ভাবে জিস্ট কিন্তু করা রয়েছে হচ্ছে লক্ষ্মীকান্ত থেকে। অ্যান্ড এটা তো আপনারা ইন্ডিয়ান পলিটি দেখছেন, অ্যান্ড এরকমই নোটস যেটা জিস্ট করা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, যেটা হচ্ছে 5টা সাবজেক্টের জিস্ট, সেটা হচ্ছে এনসিইআরটির ক্লাস 9, এনসিইআরটির ক্লাস 9, 10, 11, মাজিদ হুসেন অ্যান্ড খুল্লার। আপনারা যদি ওই ভিডিওটা যদি না দেখে থাকেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেটারও নোটস কিন্তু আপনারা কিনতে পারেন। সেটার নোটস হচ্ছে গোটা নোটসটা যেটা রয়েছে সেটা হচ্ছে 355 পেজের, অ্যান্ড পলিটির এই নোটসটা হচ্ছে 270 পেজের এই নোটসটা। তো এবারে দেখুন আর্টিকেল 79 কি বলছে। আর্টিকেল 79-এ হচ্ছে কম্পোজিশন অফ পার্লামেন্ট, পার্লামেন্ট কি দিয়ে গঠিত। দেখুন আমরা দেখলাম পার্লামেন্ট হচ্ছে লোকসভা, লোয়ার হাউস, আপার হাউস অ্যান্ড প্রেসিডেন্ট দিয়ে গঠিত। লোয়ার হাউসকে লোকসভা বলা হয়, আপার হাউসকে রাজ্যসভা বলা হচ্ছে। লোকসভাকে হাউস অফ পিপল বলা হচ্ছে, রাজ্যসভাকে কাউন্সিল অফ মিনিস্টার বলা হচ্ছে। এটা হচ্ছে বিভিন্ন নেম। এবারে দেখুন পার্লামেন্টের ব্যাপারে কিছু ইন্টারেস্টিং তথ্য আপনারা জেনে নিন। এডউইন লুইটেন্স অ্যান্ড হারবেট বেকার হচ্ছে আর্কিটেকচার পার্লামেন্টের, ব্রিটিশ আর্কিটেকচার অ্যান্ড গ্রানাইট 144টা গ্রানাইট পিলার দিয়ে বানানো হয়েছিল। তো এরপরে হচ্ছে রাজ্যসভা। রাজ্যসভার যে আলাদা মানে আদার নেম সেটা হচ্ছে আপার হাউস অ্যান্ড পার্মানেন্ট হাউস। তো আপার হাউস কেন বলা হচ্ছে, কারণ এখানে প্রত্যেকজন মেম্বার 30 বছর বয়স মিনিমাম লাগে। পার্মানেন্ট হাউস কেন বলা হচ্ছে, এই যে বডিটা এটা কখনোই ডিসলভ হয় না বা শেষ হয় না। এদের বয়স কত, মানে গোটা টার্ম কত, 6 বছরের। অ্যান্ড কাউন্সিল অফ স্টেটও কিন্তু বলা হচ্ছে। নেক্সট হচ্ছে কেন ডিসলভ হচ্ছে না, দেখুন প্রত্যেকটা 1/3 করে মেম্বার রিটায়ার করছে 2 বছর পর পর, একবারে কিন্তু সবাই রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে না, তার জন্য এটাকে ডিসলভ হয় না। এবার রাজ্যসভার মেম্বারগুলো নিয়ে দেখুন, রাজ্যসভার ম্যাক্সিমাম মেম্বার হচ্ছে 250 অ্যাট এ প্রেজেন্ট, মানে দেখুন এটা কিন্তু অ্যাট এ প্রেজেন্ট 245। তো এবারে 250 মেম্বারের ভাগটা দেখুন, যে ম্যাক্সিমাম যে স্ট্রেংথ 250, তো তার মধ্যে হচ্ছে 238 বিধানসভা থেকে যাচ্ছে,
স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে যাচ্ছে, বিধানসভা থেকে যাচ্ছে। তো নেক্সট হচ্ছে 12 জন যে মেম্বার থাকছে সেটা হচ্ছে ডাইরেক্ট প্রেসিডেন্ট নমিনেট করছে। আর দেখুন এই যে 12 জন যে নমিনেট হচ্ছে প্রেসিডেন্ট, সেটা কোথা থেকে আসছে? সেটা হচ্ছে লিটারেচার, আর্টস, সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স থেকে আসছে। নেক্সট হচ্ছে কোয়ালিফিকেশন, সিটিজেন অফ ইন্ডিয়া সবার জন্য কমন এটা। মিনিমাম 30 বছর লাগে। অ্যান্ড কি কি ক্ষমতা থাকে, দেখুন রাজ্যসভার মেম্বারদের কি কি ক্ষমতা থাকে। তো এখানে একটা স্পেশাল আর্টিকেল আছে, আর্টিকেল 312, যেটা হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিস জয়েন্ট সেশন। দেখুন অল ইন্ডিয়া সার্ভিসের যে সিটটা থাকে, তো সেটা কিন্তু রাজ্যসভা ঠিক করবে। অ্যান্ড অল ইন্ডিয়া সার্ভিস হচ্ছে আর্টিকেল 312-র মধ্যে থাকে। নেক্সট দেখুন জয়েন্ট সিটিং। জয়েন্ট সিটিং মানে হচ্ছে যখন কোনো বিল ডেডলক হয়ে যায়। ডেডলক মানে কি, বিলটা লোকসভা থেকে রাজ্যসভায় যাচ্ছে, রাজ্যসভা থেকে ঘুরে আবার লোকসভায় চলে আসছে, আবার রাজ্যসভায় যাচ্ছে, আবার ঘুরছে। তো তখন ডেডলক বলে, সেই সিচুয়েশনটাকে ডেডলক বলে। তো তখন কি করা হবে, তো তখন জয়েন্ট সেশন ডাকা হবে। এটা হচ্ছে প্রেসিডেন্টের ক্ষমতা 108 আর্টিকেলে রয়েছে। জয়েন্ট সেশন যখনই ডাকা হবে রাজ্যসভাকে থাকতেই হবে কিন্তু। নেক্সট হচ্ছে দেখুন নর্মাল বিল, যেটা আমি আপনাদের বলছিলাম যে ম্যাক্সিমাম যদি 6 মাস হয়ে যায় তাহলে সেই বিলটাকে ডেডলক বলে। নেক্সট হচ্ছে দেখুন লোকসভা। লোকসভাকে হাউস অফ দ্য পিপল বলা হয়। কবে হয়েছিল? 1952-তে হয়েছিল। লোকসভার আর কি কি নাম আছে? সেটা হচ্ছে লোয়ার হাউস, কারণ 25 বছর বয়স লাগে এখানে। পপুলার হাউস হচ্ছে কারণ ইলেক্টেড বাই দ্য পিপল। অ্যান্ড টেম্পোরারি হাউস। লোকসভার মেয়াদ কত বা টাইম কত? সেটা হচ্ছে 5 বছর। তো এরপরে দেখুন 5 বছরের আগেই কিন্তু একটা লোকসভা শেষ হয়ে যেতে পারে, তার জন্য একে টেম্পোরারি হাউস বলা হয়। যেরকম হচ্ছে দেখুন 1999-তে অটল বিহারী বাজপেয়ীর গভর্নমেন্ট কিন্তু 13 দিনের জন্য ছিল। নেক্সট হচ্ছে টেনিয়ার হচ্ছে কত? 5 বছর। আবার এই 5 বছরটা কিন্তু 1 বছরের জন্য বেড়ে যেতে পারে। কখন বাড়বে? যখন ন্যাশনাল এমার্জেন্সি ডাকা হবে, তখন কিন্তু 6 বছর হয়ে যাবে। তো নেক্সট হচ্ছে এখানে বারবার আমি বলছি ন্যাশনাল এমার্জেন্সি কেন ডাকা হচ্ছে? যুদ্ধের জন্য, বা এক্সটার্নাল মানে বাইরে থেকে কেউ যদি চলে আসে, বা ইন্টারনাল ডিস্টারবেন্সও যদি হয়ে যায়, তাহলে কিন্তু ডাকা হয়। তো নেক্সট হচ্ছে দেখুন কোয়ালিফিকেশন অফ দ্য মেম্বার। 25 বছর লাগবে। সিটিজেন অফ ইন্ডিয়া, এগুলো কমন জিনিস সবার জন্য। এবারে দেখুন টোটাল মেম্বার অফ দ্য লোকসভা। তো ম্যাক্সিমাম টোটাল মেম্বার হচ্ছে 552। তো এইখানে দেখুন টোটাল মেম্বার হচ্ছে 552, তার মধ্যে স্টেট থেকে যাবে হচ্ছে 530, ইউনিয়ন টেরিটরি থেকে হচ্ছে 20 জন, অ্যান্ড অ্যাংলো ইন্ডিয়ান হচ্ছে প্রেসিডেন্ট নমিনেট করবে হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান। নেক্সট হচ্ছে দেখুন টোটাল, তাহলে এবারে দেখুন যে সেশনগুলো, লোকসভার চেয়ারম্যান কে হচ্ছে? লোকসভার যে চেয়ারম্যান থাকবে, তো ওনার নাম হচ্ছে স্পিকার। তো এবারে দেখুন যেটা হচ্ছে যে একজন লিডার থাকবে তো লোকসভার, তো উনি হচ্ছেন প্রাইম মিনিস্টার। অ্যান্ড এখানে ইম্পর্টেন্ট সেশনগুলো নিয়ে একটু আলোচনা করা আছে, সেটা দেখে নিন। লোকসভাতে 3টে সেশন হচ্ছে। কি কি সেশন? BMW। বি মানে হচ্ছে বাজেট সেশন, যেটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে মে অবধি হয়। এম মানে হচ্ছে মনসুন সেশন, যেটা হচ্ছে জুলাই থেকে আগস্ট। অ্যান্ড উইন্টার মানে হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর হচ্ছে উইন্টার সেশন। দেখুন মাঝখানগুলো হচ্ছে হলিডে, এটাও একটু আপনারা মাথায় রাখবেন। এবারে দেখুন কাউন্সিল অফ মিনিস্টারটা কি জিনিস। দেখুন আমরা এটুকুনি বুঝলাম যে লোকসভা যেটা 552 সিট থাকবে, সেখান থেকে একজন বেরিয়ে আসবেন এবং তিনি হচ্ছেন প্রাইম মিনিস্টার। তো তারপরে হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার হচ্ছে 15% লোকসভার সিট নেওয়া হয়। যেরকম হচ্ছে আমরা যদি আগেরটা ধরি, 15/100 ইন্টু 545 মানে হচ্ছে 80 জন মেম্বার হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার। এবারে দেখুন লোকসভার কিছু টার্ম যেগুলো ইউজ করা হয়, অ্যাডজর্নমেন্ট, প্রোপাগেশন, ডিসলিউশন, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সিম্পলভাবে বোঝানো রয়েছে। নেক্সট চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে আমরা স্টেট লেজিসলেচার। এখানে আমরা আলোচনা করেছি হচ্ছে বিধানসভা অ্যান্ড বিধান পরিষদ নিয়ে। বিধানসভা অ্যান্ড বিধান, আগেরটা আমরা যেটা আমরা দেখলাম ইউনিয়ন নিয়ে দেখেছিলাম। তো আমরা এখানে অতটা আলোচনা করছি না, কারণ চ্যাপ্টারটা আমরা অমিট করে দিচ্ছি। তো দেখুন এখানে যে দুটো হচ্ছে, কারণ আমরা প্রত্যেকটা চ্যাপ্টার আগে দেখে নেই যে গোটা নোটসটাতে কি কি আছে। লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটা বিধানসভা, এটা আর্টিকেল 170। লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিধানসভার মেম্বাররা ইলেক্টেড মেম্বার হচ্ছে। অ্যান্ড ম্যাক্সিমাম যেটা স্ট্রেংথ, যেটা 500, কিন্তু মিনিমাম 600, কিন্তু কোনো 60।
তো 60-এরও কম কিন্তু কিছু স্টেটে আছে, যেরকম হচ্ছে সিকিম, গোয়া, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড। অ্যান্ড গভর্নর দেখুন এখানে নমিনেট করছে মাত্র একজনকে, অ্যাংলো ইন্ডিয়ান মাত্র একজন হচ্ছে নমিনেট। তো এবারে দেখুন বিধানসভা কতগুলো আছে, বিধানসভা টোটাল 31টা আছে, 29টা স্টেট অ্যান্ড 2টো ইউনিয়ন টেরিটরি, দিল্লি অ্যান্ড পডিচারি। তো নেক্সট হচ্ছে দেখুন এরপরে হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটা হচ্ছে বিধান পরিষদ। বাইক্যামেরাল লেজিসলেচার বা বিধান পরিষদ কোন কোন স্টেটে আছে, জম্মু অ্যান্ড কাশ্মীর, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক অ্যান্ড তেলেঙ্গানা। তো দেখুন এর পরের যে চ্যাপ্টারটাতে আমরা যাচ্ছি সেটা হচ্ছে গভর্নর। আমরা কিন্তু মানে ডিটেলসে পড়বো না, কারণ এগুলো হচ্ছে নোটে রয়েছে অ্যান্ড লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু দেখতে পারেন। নেক্সট হচ্ছে যেটা আমরা দেখব সেটা হচ্ছে জুডিশিয়ারি সিস্টেম নিয়ে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি অ্যান্ড মেন, খুবই ইম্পর্ট্যান্ট টপিক এটা। অ্যান্ড এটা হচ্ছে লক্ষ্মীকান্তের টোটালি জিস্ট, যেগুলো ইম্পর্ট্যান্ট জিনিস সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে জুডিশিয়ারি সিস্টেম কি নিয়ে, আমাদের যে ইন্ডিয়ার জুডিশিয়ারি সিস্টেম এটা হচ্ছে 3 টায়ার, 3টে ধাপে। একটা হচ্ছে সুপ্রিম কোর্ট, একটা হচ্ছে হাইকোর্ট, আর একটা হাইকোর্ট কোথায়, স্টেটে আছে, আর একটা ডিস্ট্রিক্টে কি সাবঅর্ডিনেট কোর্ট। তাহলে দেখুন 3টে কোর্ট পেলাম, একটা হচ্ছে অ্যাপেক্স বডি মানে হচ্ছে সুপ্রিম কোর্ট, স্টেটে হাইকোর্ট অ্যান্ড ডিস্ট্রিক্টে সাবঅর্ডিনেট কোর্ট। এবারে ডিস্ট্রিক্টে যে কোর্ট হলো সাবঅর্ডিনেট কোর্ট, সেটাকে আবার দুভাগে ভাগ হয়, একটা হচ্ছে সিভিল কোর্ট, একটা হচ্ছে ক্রিমিনাল কোর্ট। সিভিল কোর্টের যে হেড ওনাকে বলা হয় ডিস্ট্রিক্ট জাজ, ক্রিমিনাল কোর্টের যে হেড ওনাকে বলা হচ্ছে সেশন জাজ। নেক্সট হচ্ছে দেখুন সুপ্রিম কোর্টের, আমরা একটু প্রথমে সুপ্রিম কোর্টটা নিয়ে আলোচনা করি। সুপ্রিম কোর্ট দেখুন প্রথমবারের জন্য হয়েছিল হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773-তে, অ্যান্ড প্রথম চালু হলো 1774-এ কলকাতায় হলো। নেক্সট হচ্ছে 1935-এর যে অ্যাক্ট, সেখানে কি করা হলো, ফেডারেল অ্যাক্ট চালু করা হলো। অ্যান্ড ফাইনালি সুপ্রিম কোর্ট 28শে জানুয়ারি 1950 চালু করা হলো, নিউ দিল্লিতে হলো। অ্যান্ড জাস্টিস হিরালাল জে কানাইয়া ছিলেন হচ্ছে প্রথম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। মোটো কি ইয়াতো ধর্মস্থ যাহা, যার মানে কি, মানেটা হচ্ছে ওয়্যার দেয়ার ইজ ট্রুথ মানে হচ্ছে ধর্ম, দেয়ার ইজ ভিক্টোরি মানে হচ্ছে জাস্টিস, যেখানে সত্য থাকবে সেখানে সত্যের জয় সবসময় হবে। ইভেন কি এটা আমরা সত্যমেব জয়তে তো এই কথাটাই আমরা জানি, যেখানে সত্যের জয় সবসময় আমরা জানি সত্যের জয় হয়। নেক্সট হচ্ছে দেখুন কোন আর্টিকেলের মধ্যে সুপ্রিম কোর্টের কথা উল্লেখ আছে, সেটা হচ্ছে আর্টিকেল 124 থেকে 147, পার্ট কত, পার্ট হচ্ছে 5। নেক্সট হচ্ছে দেখুন এটা হচ্ছে অ্যাপেক্স বডি অফ জুডিশিয়াল সিস্টেম। তো এইখানে দেখুন অরিজিনালি যখন সুপ্রিম কোর্ট হয়েছিল সেখানে 8জন মাত্র জাজেস ছিলেন, একজন চিফ জাস্টিস আর 7জন আলাদা আলাদা জাজেস। তো 2000 যেটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2008, সেখানে কিন্তু এই সংখ্যাটা বেড়ে যায়, বেড়ে গিয়ে দেখুন যেটা বাড়লো সেটা হচ্ছে 31 হয়েছিল। তো 31-এর মধ্যে 26 থেকে বেড়ে গিয়ে 31 হয়েছিল। অ্যান্ড 30 জন হচ্ছে নর্মাল জাজেস অ্যান্ড একজন হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে কোয়ালিফিকেশন কি, কোয়ালিফিকেশন হচ্ছে যে শুড বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে দেখুন উনাকে কি করতে হবে, যে হাইকোর্টের বিচারপতি থাকতে হবে 5 বছরের জন্য, অ্যান্ড এছাড়া হচ্ছে অ্যাডভোকেট থাকতে হবে 10 বছরের জন্য। অ্যাপয়েন্টমেন্ট কে দিচ্ছেন, অ্যাপয়েন্টমেন্ট প্রেসিডেন্ট দিচ্ছেন, আর্টিকেল হচ্ছে 124, আর্টিকেল 124। ওথ কে দিচ্ছেন, ওথ দিচ্ছেন প্রেসিডেন্ট, অ্যান্ড রেজিগনেশন দিচ্ছেন হচ্ছে প্রেসিডেন্ট। ইমপিচমেন্ট কে করবেন সুপ্রিম কোর্টের বিচারপতিকে, পার্লামেন্ট করবে, কিন্তু এখানে স্পেশাল মেজরিটি ব্যবহার করতে হবে। নেক্সট হচ্ছে দেখুন রিটায়ারমেন্ট করছেন উনি 65 বছর বয়সে। নেক্সট হচ্ছে দেখুন এইখানে যে আমাদের গভর্নমেন্ট কিরকমভাবে চলে, একটা লেজিসলেটিভ চলে, একটা এক্সিকিউটিভ চলে, একটা জুডিশিয়ারি চলে। তো এবারে সুপ্রিম কোর্টের কি কি ক্ষমতা আছে, ক্ষমতাটাকে জুরিসডিকশন বলা হয়। আর 5টা জুরিসডিকশন আছে, অরিজিনাল জুরিসডিকশন, রিট জুরিসডিকশন, অ্যাপিলেট জুরিসডিকশন, অ্যাডভাইসারি অ্যান্ড জুডিশিয়াল রিভিউ বা জুডিশিয়াল জুরিসডিকশন। এইগুলো কি জিনিস, দেখুন এই সেম জিনিস কিন্তু সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট মধ্যেও থাকে, সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্টের সেম জিনিস থাকবে। এগুলো কি ক্ষমতার নাম। তো এগুলো কি নিয়ে সেগুলো দেখুন। অরিজিনাল জুরিসডিকশন মানে কি, এই জুরিসডিকশনের আন্ডারে কি হবে, যেটা ডিসপিউট নিয়ে কথা বলবে। মানে কি দেখুন, ডিসপিউট মানে কি, সেন্টার স্টেট টু স্টেটের কোনো ঝামেলা হলো,
স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি ঝামেলা হলো, যদি সেন্টার অ্যান্ড আর একটা স্টেটের সঙ্গে ঝামেলা হচ্ছে, তখন এই আন্ডারে ক্যাটাগরিতে পড়বে অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে। এছাড়াও দেখুন আরেকটা হয়, সেটা হচ্ছে এক্সক্লুসিভ জুরিসডিকশন। মানে হচ্ছে এই সব যদি ঝামেলা হয়, তাহলে একটা বডি বানিয়ে কেসটাকে সেই বডিটা দেখাশোনা করবে, এক্সক্লুসিভ জুরিসডিকশন। অ্যান্ড প্রথমবারের জন্য অরিজিনাল জুরিসডিকশন ব্যবহার করা হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টই কিন্তু ব্যবহার করেছিল 1961-এ এগেনস্ট দ্য সেন্টার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে রিট জুরিসডিকশন। রিট জুরিসডিকশন সুপ্রিম কোর্টের হচ্ছে আর্টিকেল 32, যেটা দিয়ে কি করব, আমরা হচ্ছে সুপ্রিম কোর্টে যেতে পারবো। তো এবারে দেখুন আমরা এটা ফান্ডামেন্টাল রাইটেও আমরা একটুখানি দেখেছিলাম। নেক্সট হচ্ছে অ্যাপিলেট জুরিসডিকশন। অ্যাপিলেট জুরিসডিকশন, অ্যাপিলেট মানে হচ্ছে অ্যাপিল করা। এবারে দেখুন সুপ্রিম কোর্ট হচ্ছে হায়েস্ট অ্যাপিলের জায়গা। মানে দেখুন ডিস্ট্রিক্ট কোর্টে কোনো কেস যদি থাকে, সেই কেসের একটা যাই দিয়ে থাকুক, সেইটাকে আপনি অ্যাপিল করবেন হচ্ছে হাইকোর্টে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাবেন। যখনই যাবেন, তো তখন আপনাকে এই অ্যাপিলেট জুরিসডিকশনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে। নেক্সট হচ্ছে অ্যাপিলেট জুরিসডিকশনের আবার কিছু ভাগ আছে, যেরকম হচ্ছে আর্টিকেল 32 কনস্টিটিউশনাল ম্যাটার নিয়ে দেখাশোনা করে, আর্টিকেল 133 হচ্ছে সিভিল ম্যাটার নিয়ে দেখাশোনা হবে, আর্টিকেল 134 যেটা সেটা হচ্ছে ক্রিমিনাল ম্যাটার নিয়ে দেখাশোনা হবে, অ্যান্ড আর্টিকেল 136 যেটা আছে সেটা হচ্ছে স্পেশাল লিভ। নেক্সট হচ্ছে দেখুন অ্যাডভার্সারি জুরিসডিকশন। অ্যাডভার্সারি জুরিসডিকশন মানে হচ্ছে অ্যাডভাইস দেওয়া। প্রেসিডেন্ট কিন্তু সুপ্রিম কোর্টের অ্যাডভাইস নিতে পারে যদি প্রয়োজন মনে করে। তো এটার আর্টিকেল হচ্ছে 143, যদি প্রেসিডেন্ট যদি সুপ্রিম কোর্টের যদি আইডিয়া নিতে চায়। নেক্সট হচ্ছে জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউ মানে হচ্ছে ধরুন কোনো একটা অ্যাক্ট তৈরি হয়ে গেছে বা কোনো একটা জাজমেন্ট, তো সেই জাজমেন্ট বা অ্যাক্টকে আবার রিভিউ বা চেঞ্জ করতে হবে, তাহলে কোন ক্ষমতা ইউজ করতে হবে, জুডিশিয়াল রিভিউ ইউজ করতে হবে। যেরকম হচ্ছে গোলকনাথ কেস, কেশবানন্দ ভারতী কেস। তো কেশবানন্দ দেখুন প্রথমে বেরুবাড়ি কেস ছিল, বেরুবাড়ি কেসে যখন মানে রায় দেওয়া হয়েছিল যে প্রিয়াম্বেল কিন্তু সংবিধানের পার্ট নয়, তো এইটাকেই আবার রিভিউ করা হয়েছিল, আবার চেঞ্জ করা হয়েছিল, তো তখন রায় দেওয়া হয়েছিল যে হ্যাঁ পার্ট। নেক্সট হচ্ছে হাইকোর্ট। তো হাইকোর্টের আর্টিকেল কত, 214 হাইকোর্ট। নেক্সট হচ্ছে দেখুন হাইকোর্ট, একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে নিন। সেটা হচ্ছে ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট 1861-এ হয়েছিল। কোথায় হয়েছিল, ক্যালকাটা, বোম্বে অ্যান্ড ম্যাড্রাস। বোম্বে সবার প্রথম 1862-তে হয়েছিল। তো নেক্সট হচ্ছে দেখুন তারপরে হলো হচ্ছে কোথায়, তারপরে হলো হচ্ছে এলাহাবাদ, অ্যান্ড 2003-তে হচ্ছে নর্থ ইস্টে হয়েছিল। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, অ্যাট প্রেজেন্ট হচ্ছে 24 হাইকোর্ট। অ্যান্ড হাইকোর্টের আর্টিকেল কত, সেটা হচ্ছে পার্ট 6-এ রয়েছে, অ্যান্ড আর্টিকেল হচ্ছে 214 থেকে হচ্ছে 231। এবারে দেখুন খুবই ইম্পর্টেন্ট এই অ্যামেন্ডমেন্টটা। এই অ্যামেন্ডমেন্টটা 7th মানে 7 নম্বর যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1956-এ, সেখানে ক্লিয়ারভাবে বলা হলো যে একটা স্টেট, মানে একটা হাইকোর্ট কিন্তু একটা স্টেটের বেশিও কিন্তু শেয়ার করবে বা ইউনিয়ন টেরিটরি শেয়ার করবে। নেক্সট হচ্ছে কমন হাইকোর্ট কোন অ্যামেন্ডমেন্টে হয়েছিল, কোথায় কোথায় হয়েছিল সেগুলো দেখুন। যেরকম হচ্ছে মুম্বাই হাইকোর্ট কোথায় কোথায় শেয়ার হচ্ছে, দাদর অ্যান্ড নগর হাভেলি, দামান অ্যান্ড দিউ, গোয়া, মহারাষ্ট্র, এগুলো কিন্তু শেয়ার হচ্ছে। তো এগুলো কিন্তু পরীক্ষায় খুব জিজ্ঞেস করে, অ্যান্ড প্রত্যেকটা জিনিস দেখতেই পাচ্ছেন খুব জিস্টভাবে কিন্তু রয়েছে, যেটা কিন্তু এক্সামে খুবই হেল্পফুল হবে। গোটা যে লক্ষ্মীকান্তের বই সেটা কিন্তু পড়তে অনেকটাই সময় লাগে, অ্যান্ড সেই ইনফরমেশনগুলো, ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো বেছে এক জায়গায় নেওয়া, আপনারা বুঝতেই পারছেন। তো যদি নিচে ডেসক্রিপশন লিঙ্কে আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। যেরকম হচ্ছে কলকাতা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট হচ্ছে ক্যালকাটা অ্যান্ড আন্দামান অ্যান্ড নিকোবর কিন্তু শেয়ার করছে। এবারে দেখুন হাইকোর্ট অ্যাপয়েন্ট করছেন কে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট, কিন্তু উইথ দ্য কনসাল্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যেটা প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করছেন, আর গভর্নর অফ স্টেট অ্যাপয়েন্ট করছেন কে, সেটা হচ্ছে হাইকোর্টের বিচারপতি। ওথ কে দিচ্ছে, ওথ হচ্ছে গভর্নর অফ দ্য স্টেট। রেজিগনেশন কোথায় দিচ্ছে, প্রেসিডেন্ট। তো নেক্সট হচ্ছে দেখুন ইমপিচমেন্ট, সেম জিনিস। ইমপিচমেন্ট মানে হচ্ছে মিসবিহেভিয়ার, অ্যান্ড কে করবে, পার্লামেন্ট করছে ইমপিচমেন্ট।
নেক্সট হচ্ছে এখানেও সেম জুরিসডিকশন আছে, ক্ষমতা মানে হাইকোর্টের কি কি পাওয়ার আছে সেগুলো নিয়ে এখানটা আলোচনা করা রয়েছে। তারপরের চ্যাপ্টার হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল। তো অ্যান্টি ডিফেকশন ল আমরা এটাকে অমিট করে যাচ্ছি কারণ আমাদের গোটা নোটসটা একটু দেখতে হবে। তো অ্যান্টি এমার্জেন্সি প্রভিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমার্জেন্সির মধ্যে এখানে প্রত্যেকটা এমার্জেন্সি নিয়ে ডিটেলসভাবে আলোচনা করা রয়েছে। তো এরপরে আমরা যেটা দেখবো, যেটা নেক্সট চ্যাপ্টার রয়েছে, খুবই ডিটেলস এখানে আলোচনা করা রয়েছে কারণ এমার্জেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর রিগার্ডিং দ্য মেন। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে দেখুন অতটা আমাদের জাস্ট আমরা কিন্তু প্রত্যেকটা আর্টিকেল এখানে দেখতে পেলাম এর মধ্যে যেটা রয়েছে। আমি কিন্তু এটা আমি বলছি না, আমি জাস্ট প্রত্যেকটা জিনিস আমি চলে গেলাম কারণ আমি জাস্ট আপনাদের অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে না হলে, তো তার জন্য আমি অমিট করে দিলাম, আমি বললাম না, কিন্তু আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে কিন্তু আপনারা প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন। তো আমরা এই চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি করছি। দেখুন প্রথম কথা হচ্ছে অ্যামেন্ডমেন্ট। অ্যামেন্ডমেন্ট মানে কি? দেখুন অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে চেঞ্জ করা। সংবিধানে কোনো চেঞ্জকে অ্যামেন্ডমেন্ট বলা হচ্ছে। অ্যামেন্ডমেন্টের আর্টিকেল কত? 368। কোন পার্টে আছে? 20 নম্বর পার্টে। অ্যামেন্ডমেন্ট কিভাবে হতে পারে? অ্যামেন্ডমেন্ট দুরকমভাবে হয়। অ্যামেন্ডমেন্ট হচ্ছে ফার্স্ট অফ অল দেখুন দুরকমভাবে যেটা হচ্ছে, কিভাবে হচ্ছে। একটা হচ্ছে স্পেশাল মেজরিটি দিয়ে। স্পেশাল মেজরিটি মানে এটা কি? একটা স্পেশাল মেজরিটি আর একটা হচ্ছে সিম্পল মেজরিটি। স্পেশাল মেজরিটি মানে হচ্ছে 2/3 লোকজন দরকার, অ্যান্ড স্পেশাল মেজরিটি মানে হচ্ছে 2/3, আর যেটা সিম্পল সেটা হচ্ছে 1/3। নেক্সট লাস্ট অ্যামেন্ডমেন্ট বা যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জিএসটি অ্যামেন্ডমেন্ট। এটা হচ্ছে জিএসটি যেটা অ্যামেন্ডমেন্ট সেটা হয়েছিল হচ্ছে 101, অ্যান্ড জিএসটি অ্যামেন্ডমেন্ট বিল সেটা হচ্ছে 122। নেক্সট দেখুন এই যে চ্যাপ্টারটা আছে এটা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট নিয়ে। 100টা অ্যামেন্ডমেন্ট 100টাই কিন্তু আমাদের লাগে না, আমরা হার্ডলি 25টা অ্যামেন্ডমেন্ট দেখব। তো এখান থেকে কিন্তু কমন আপনারা আশা করে মেনেও বা প্রিলিতেও কিন্তু আপনারা আশা করে রাখবেন, করতে পারেন। দেখুন প্রথম হচ্ছে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। প্রথম সংশোধন কবে হয়েছিল? 1951-এ হয়েছিল। এটাকে বলা হয় ল্যান্ড রিফর্ম মুভমেন্ট, মানে হচ্ছে জমিনদারি সিস্টেমটাকে তুলে দেওয়া। নেক্সট হচ্ছে সেভেন্থ অ্যামেন্ডমেন্ট 1956-এ হয়েছিল। প্রথম কথা এখানে তিনটে জিনিস হয়েছিল। প্রথমে হয়েছিল হচ্ছে স্টেট রিঅর্গানাইজেশন হয়েছিল হচ্ছে ভাষাভিত্তিক, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ প্রথম হয়েছিল ভাষাভিত্তিক রাজ্য যেটা আমরা জানি, সেটা হয়েছিল হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নেক্সট তারপরে কি করা হলো? তারপরে গভর্নরকে কমন গভর্নর করা হলো স্টেট বা ইউটির। তারপরে হাইকোর্টকে কমন হাইকোর্ট করা হলো, সেটা স্টেট বা ইউটি। না নেক্সট হচ্ছে 31st অ্যামেন্ডমেন্ট। 31st অ্যামেন্ডমেন্ট থেকে কি হয়েছিল? 1973-তে হয়েছিল। এইখানে লোকসভার সিটটাকে বাড়ানো হয়েছিল। লোকসভার সিট বেড়েছিল মানে দেখুন প্রথমে লোকসভার সিট ছিল হচ্ছে 525, অ্যান্ড ইউটির জায়গা ছিল হচ্ছে 25টা। তো এটাকেই বেড়ে 545 হয়েছিল, অ্যান্ড ইউটি 20টা হলো। 35th অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে 35তম সংশোধন, যেটা 1974-এ হলো। প্রথমে সিকিমকে অ্যাসোসিয়েট স্টেট বানানো হলো, অ্যান্ড 36 অ্যামেন্ডমেন্ট যেটা 1975-এ হয়েছিল, সেখানে সিকিম ফুল ফ্লেজেড স্টেটে পরিণত হলো। নেক্সট হচ্ছে 38 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। 38 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1975-এ হয়েছিল, অ্যান্ড 39 হয়েছিল হচ্ছে 1975-এ। এইখানে যে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অ্যান্ড স্পিকারের যে ইলেকশনগুলো হবে, এই ইলেকশনগুলোকে চ্যালেঞ্জ করা যায় না। এই যে অ্যামেন্ডমেন্টটা এটা কিন্তু নিয়ে এসেছিল হচ্ছে 39th অ্যামেন্ডমেন্টে। নেক্সট হচ্ছে 42তম সংশোধন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যাকে মিনি কনস্টিটিউশন বলা হয়, 1976-এ হয়েছিল। এইবারে দেখুন কি হয়েছিল। প্রথম কথা হচ্ছে প্রিয়াম্বেলের মধ্যে 3টে কথা ঢুকেছিল, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টেগ্রিটি। নেক্সট হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিসকে অ্যাড করা হয়েছিল, যেটা পরে 10টা থেকে 11টা হলো। ফান্ডামেন্টাল ডিউটিস কে রেকমেন্ড করেছিল? শরণ সিং কমিটি করেছিল। নেক্সট হচ্ছে এরপরে হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সি দেখুন ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন, লোকসভা, এখানে কিন্তু 1 বছর যে বাড়ছে, মানে ন্যাশনাল এমার্জেন্সির সময় যে 5 বছর থেকে 6 বছর হলো, এটাও কিন্তু 42-এর মধ্যেই হয়েছিল।
অ্যান্ড তারপরে হচ্ছে 44th অ্যামেন্ডমেন্ট। 44th অ্যামেন্ডমেন্ট 1978-এ হয়েছিল, 44তম সংশোধন। জনতা পার্টি গভর্নমেন্ট তখন ছিল, মোরারজি দেশাই ছিলেন। তো এবারে দেখুন, যখন আমরা একটু আগে দেখলাম 42nd অ্যামেন্ডমেন্টে প্রেসিডেন্ট কি করছে, এমার্জেন্সি ডাকছে। তো কিন্তু এখানে একটা জিনিস হলো, প্রেসিডেন্ট আরেকবার ভেবে দেখবেন এমার্জেন্সিটা ডাকা যেতে পারে কি পারে না। নেক্সট হচ্ছে ফান্ডামেন্টাল রাইটকে একটা কমানো হয়েছিল। আগে 7টা ছিল, এখন 6টা হয়ে গেল। রাইট টু প্রপার্টি কিন্তু এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমেই সরেছিল। তো এটা লিগ্যাল রাইট, নাও ইট ইজ এ লিগ্যাল রাইট, 300A এর মধ্যে পড়ছে। তো এবারে দেখুন, ন্যাশনাল এমার্জেন্সি আমরা জানি 3টা কারণে হয়। একটা ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন, অ্যান্ড আরেকটা হচ্ছে যেটা হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্স। এই যে ইন্টারনাল ডিস্টারবেন্স কথাটা, এইটা 44th অ্যামেন্ডমেন্টে ডিলিট করা হয়েছিল। অ্যান্ড ডিলিট করে কি লাগানো হয়েছিল, কি কথা ইউজ করা হলো, আর্মড রিভিলিয়ান। আর্মড রিভিলিয়ান কথাটা কিন্তু বসানো হয়েছিল। নেক্সট হচ্ছে 52nd অ্যামেন্ডমেন্ট, যেটা হচ্ছে 1985-এ অ্যান্টি ডিফেকশন ল, অ্যান্ড এটার শিডিউল কত, এটা হচ্ছে 10th শিডিউল। নেক্সট হচ্ছে 61st অ্যামেন্ডমেন্ট, যেটা হয়েছিল 1989-এ, যেখানে হচ্ছে ভোটিং এজটাকে 21 থেকে কমিয়ে 18 নিয়ে আসা হয়েছিল। তারপরে হচ্ছে 71st অ্যামেন্ডমেন্ট, 71তম যেটা সংশোধন হয়েছিল, সেটা হয়েছিল হচ্ছে 1992-তে। এইখানে দেখুন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু বেড়েছিল, কোনকানি, মণিপুরি, নেপালি, এইগুলো কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে ঢুকলো। তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের শিডিউল কি, এটা হচ্ছে 8 শিডিউল। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের শিডিউলটা হচ্ছে 8 শিডিউল। তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কতগুলো আছে, টোটাল হচ্ছে 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড দেখুন 73rd অ্যামেন্ডমেন্ট ভেরি ইম্পর্টেন্ট, 1993-তে কার্যকারী হয়েছিল পঞ্চায়েত, অ্যান্ড হয়েছিল হচ্ছে 1992-তে। সিমিলারলি 74th অ্যামেন্ডমেন্টও খুব ইম্পর্টেন্ট, কার্যকারী হয়েছিল 1993-তে, মিউনিসিপ্যালিটি রিলেটেড। এবারে দেখুন 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 2002-তে হয়েছিল। এখানে কি করা হলো, এডুকেশনকে ফান্ডামেন্টাল রাইট হিসাবে মানা হলো, অ্যান্ড এটার জন্য একটা আলাদা আর্টিকেল দেওয়া হলো, যেটা হচ্ছে আর্টিকেল 21A। এরপরে হচ্ছে 87th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটা হয়েছিল হচ্ছে 2003-তে হলো। অ্যান্ড 92nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটা 2003-তে হয়েছিল, এখানে কিন্তু দেখুন আবার ভাষাগুলো কিন্তু ঢুকলো, বোড়ো, মৈথালি, সান্তালি, ডোগরি, এগুলো সব 8 শিডিউলের মধ্যে কিন্তু ঢুকলো। নেক্সট হচ্ছে দেখুন, এখানে প্রত্যেকটা দেখুন অ্যামেন্ডমেন্ট, হার্ডলি আমরা অ্যামেন্ডমেন্ট দেখলাম, যেটা হচ্ছে জিএসটি অবধি দেখলাম, যেটা হচ্ছে 101 অ্যামেন্ডমেন্ট, এটা 1 জুলাই 2017 এসছিল। অ্যান্ড যেটা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো হার্ডলি দেখুন আমরা 20 থেকে 25টা অ্যামেন্ডমেন্ট দেখলাম, এটা সাফিসিয়েন্ট ফর ডাব্লিউবিসিএস প্রিলি অ্যান্ড মেন। প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা দেখুন। নেক্সট চ্যাপ্টার হচ্ছে ইম্পর্টেন্ট আর্টিকেলস, ডিটেল এলাবোরেট, প্রত্যেকটা আর্টিকেলস ধরে ধরে বোঝানো রয়েছে। তো এরপরে আমরা এই চ্যাপ্টারটা দেখছি না, কারণ এখানে প্রত্যেকটা আর্টিকেল নিয়ে বলা রয়েছে, যতগুলো আমাদের আর্টিকেল দরকার সব এখানে রয়েছে, প্রত্যেকটা জিনিস এখানে রয়েছে, এক্সট্রা ইনফরমেশন রয়েছে। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু মেনের জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সেন্টার স্টেট রিলেশনশিপ নিয়ে। তো পুরো ডিটেলস চ্যাপ্টারকে দেখুন, আমরা এটা এই আজকে ভিডিওতে দেখছি না, কারণ এটা অনেক বড় চ্যাপ্টার, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ডিটেলস আলোচনা করতে গেলে আপনারা এমনি দেখে নিন চ্যাপ্টারটার ভিতরে কিভাবে রয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব জিস্টভাবে রয়েছে, যেরকম অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন, প্রত্যেকটা খুবই ইম্পর্ট্যান্ট এখানে। আর এগুলো প্রত্যেকটা জিস্ট, এখানে হচ্ছে লিস্ট নিয়ে আলোচনা করা রয়েছে, যেরকম হচ্ছে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, এগুলো লেজিসলেচারে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, প্রত্যেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। তো আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। এই চ্যাপ্টারটা খুবই বড় চ্যাপ্টার, তো সেখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেমোরেন্ডাম, প্রত্যেকটা জিনিস এখানে, সরকারিয়া কমিশন, সব জিনিসগুলো কিন্তু একসঙ্গে কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে। তো আমরা চ্যাপ্টার নাম্বার 19 নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে পঞ্চায়েতি রাজ। তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, এটা দেখুন হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে বলা হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্ট। এটা কিন্তু সংবিধানের মধ্যে ছিল না। যখন আমাদের সংবিধান 26শে জানুয়ারি 1950 যখন এসেছিল, এটা কিন্তু ছিল না। কিন্তু আইডিয়া ছিল কোথায়, ডিপিএসপির মধ্যে আইডিয়া ছিল। ডিপিএসপি পার্ট 4
আর্টিকেল 36 থেকে 51। আর্টিকেল 40-র মধ্যে কিন্তু পঞ্চায়েতি রাজের আইডিয়া ছিল, অ্যান্ড এটাই কিন্তু আমাদের আইডিয়া দিয়েছে। তো দেখুন 1957 থেকে 1992 এতটা সময় কিন্তু লেগেছিল, অ্যান্ড এটা পঞ্চায়েতি রাজ ঢুকেছিল হচ্ছে 73তম অ্যামেন্ডমেন্ট দিয়ে। অ্যান্ড কবে এলো পঞ্চায়েতি রাজ, সেটা হচ্ছে 24শে এপ্রিল 1993-তে। তো 24শে এপ্রিলকে বলা হচ্ছে পঞ্চায়েতি রাজ দিবস বলা হয়। এরপরে দেখুন আমরা একটু অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে দেখুন, প্রথমে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারপরে হচ্ছে স্টেট গভর্নমেন্ট, অ্যান্ড তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট। এবারে যখন দেখুন ডিস্ট্রিক্টে পাওয়ারটাকে দুভাগে ভাগ হয়, একটা হচ্ছে রুরাল লোকাল গভর্নমেন্ট, একটা হচ্ছে আরবান লোকাল গভর্নমেন্ট। রুরাল লোকাল গভর্নমেন্টে দেখুন তিনটে ভাগে ডিভাইড হয়, একটা হচ্ছে ডিস্ট্রিক্টে, একটা ব্লকে, একটা হচ্ছে ভিলেজে। ডিস্ট্রিক্টে জেলা পরিষদ, ব্লকে পঞ্চায়েত সমিতি, অ্যান্ড ভিলেজে হচ্ছে গ্রাম পঞ্চায়েত। সিমিলারলি সেম জিনিস হচ্ছে আরবান লোকাল গভর্নমেন্ট কন্ট্রোল করছে কে? আরবান লোকাল গভর্নমেন্টকে মিউনিসিপাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি অ্যান্ড সিটি কাউন্সিল। নেক্সট হচ্ছে দেখুন আমাদের সিস্টেম, মানে হচ্ছে আমাদের গভর্নমেন্ট কীরকম, সেটা হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট। মানে কি? ডিস্ট্রিবিউশন অফ দ্য পাওয়ার। ফেডারেল গভর্নমেন্ট মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, যে সেন্টারে পাওয়ার থাকবে, স্টেটে পাওয়ার থাকবে, অ্যান্ড ভিলেজে পাওয়ার থাকবে। তো এই যে ব্যবস্থাটা, যেটা হচ্ছে পঞ্চায়েতি রাজ, তো এটা তিনটে ধাপে আছে। তো আমরা অলরেডি দেখলাম ভিলেজ পঞ্চায়েত, ব্লক সমিতি অ্যান্ড জেলা পরিষদ। এবারে দেখুন ভিলেজ পঞ্চায়েতের হেডকে বলা হচ্ছে প্রধান, অ্যান্ড ব্লক সমিতির হেডকে বলা হচ্ছে প্রমুখ, জেলা পরিষদের হেডকে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট কালেক্টর। অ্যান্ড যে এই অ্যাপেক্স বডি, মানে হচ্ছে যে সব থেকে উপরে সেটা হচ্ছে জেলা পরিষদ, অ্যান্ড যে সব থেকে নিচে সেটা হচ্ছে ভিলেজ পঞ্চায়েত। এবারে দেখুন এই যে তিনটে ধাপের ব্যবস্থা, মানে হচ্ছে 3 টায়ার সিস্টেম, এটা রেকমেন্ড করেছিলেন বলবন্ত রায় মেহতা। অ্যান্ড প্রথম ভিলেজ সিস্টেম, ভিলেজ পঞ্চায়েত হয়েছিল হচ্ছে অক্টোবর 2, 1959-এ রাজস্থানে, নাগুর ডিস্ট্রিক্ট রাজস্থানে হয়েছিল, তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এছাড়া হচ্ছে দেখুন এখনও যে স্টেটে পঞ্চায়েতি রাজ নেই সেগুলো হচ্ছে মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড। তো এবারে দেখুন গ্রাম সভার যে ভোটিং এজ সেটা হচ্ছে 18, অ্যান্ড গ্রাম পঞ্চায়েতের হচ্ছে মিনিমাম 21, অ্যান্ড এইখানে দেখুন হচ্ছে যে কত পার্সেন্ট সিট রিজার্ভ থাকে, সেটা হচ্ছে 1/3 সিট রিজার্ভ থাকবে হচ্ছে ওমেনদের জন্য। এছাড়া দেখুন যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 2টো ধাপেও হয়, 3টে ধাপেও হয়, 4টে ধাপেও হয়। এবার আমরা একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করি। ব্যাকগ্রাউন্ড হচ্ছে প্রথমে হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিশন, এটা প্রথম বসানো হয়েছিল 1957-এ, অ্যান্ড উনি রিপোর্ট সাবমিট করেন 1957-এ, নভেম্বর 1957। তো ওনাকে কেন বসানো হয়েছিল? এটা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যান্ড ন্যাশনাল এক্সটেনশন সার্ভিসের রিভিউ করানোর জন্যই কিন্তু ওনাকে বসানো হয়েছিল। তো উনি ফাইনালি বললেন যে ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন করতে। তো ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন মানেই হচ্ছে পঞ্চায়েতি রাজ। তো মানে ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন মানে হচ্ছে পাওয়ারটাকে ভেঙে দিতে, উনি এটাই রেকমেন্ড করেছিলেন। তারপরে যেটা বসানো হলো, অশোক মেহতা কমিটি বসানো হয়েছিল ডিসেম্বর 1977-এ জনতা পার্টি গভর্নমেন্টের সময়। তো উনি রিপোর্ট সাবমিট করলেন 1978-এ। উনি যেটা বলেছিলেন যে পঞ্চায়েতি রাজের ব্যবস্থা মানে হচ্ছে 3 টায়ার যে সিস্টেম আছে সেটাকে রিপ্লেস করে দিতে 2 টায়ারে, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট, একটা হচ্ছে মন্ডল। অ্যান্ড এই 2 টায়ার ব্যবস্থা কোথায় আছে? তামিলনাড়ুতে আছে। নেক্সট হচ্ছে GVK রাও কমিটি 1985। তো উনি বলেছিলেন যে পাওয়ারটা শুধুমাত্র ডিস্ট্রিক্টে দিলেই হবে, ভিলেজে দিতে হবে না। নেক্সট হচ্ছে LM সিংভি কমিটি 1986-এ হয়েছিল, অ্যান্ড উনি ফার্স্ট টাইমের জন্য বলেছিলেন যে যেটা করতে হবে সবার আগে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দিতে হবে, মানে হচ্ছে সংবিধানের মধ্যে আগে ঢুকাতে হবে, তারপরে অন্য কিছু কনস্টিটিউশনাল চ্যাপ্টার থাকবে, অ্যান্ড পাওয়ারটা গ্রাউন্ড লেভেলে ডিস্ট্রিবিউট করতে হবে। ইয়াডগিল কমিটি যেটা বললো, ইয়াডগিল কমিটি বলেছিল হচ্ছে কনস্টিটিউশনাল স্ট্যাটাস, 5 বছর, অ্যান্ড স্টেট ফিনান্স কমিশন। তো দেখুন ফাইনালি যেটা হলো যে নরসিমা রাওর গভর্নমেন্টের সময়, যেটা 1992-তে, সেই সময় ফাইনালি 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা পাস হলো, যেটা হচ্ছে 1992-তে, অ্যান্ড কার্যকারী করা হলো 24 এপ্রিল 1993 থেকে। তো এটা পঞ্চায়েতি রাজের হিস্ট্রি ছিল। অ্যান্ড এই যে 73 যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট,
এই 73 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা আমরা একটু ডিটেলসে দেখে নিই। দেখুন, এই 73-এর অ্যাক্ট থেকে আমরা কোথায় রয়েছে, এটা হচ্ছে কি পেলাম, পার্ট 9 একটা পেলাম। আর্টিকেল একটা নতুন পেলাম, এটা হচ্ছে 243 ও থেকে 240 মানে 243 থেকে 243-এর ও, এটা হচ্ছে পঞ্চায়েতি রাজের আর্টিকেল অ্যান্ড 11 শেডিউল। তো এই জিনিসটা কিন্তু আমরা পেয়েছিলাম, এটা কিন্তু আগে ছিল না। আরেকটা কি পেয়েছিলাম, আরেকটা পেয়েছিলাম হচ্ছে স্টেট ফিনান্স কমিশন পেয়েছিলাম। তো এরপরের চ্যাপ্টার হচ্ছে মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমরা দেখছি না, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের দেখতে হচ্ছে। ভিডিওটা 1 ঘন্টা 25-এর উপরে হয়ে গেছে, অলরেডি 1 ঘন্টা 25 চলে গেছে ভিডিওটা। তো নেক্সট হচ্ছে যেটা হচ্ছে সোর্সেস অফ কনস্টিটিউশন, শিডিউল অফ কনস্টিটিউশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ দেখুন, শিডিউল অফ কনস্টিটিউশন কেন ইম্পর্টেন্ট, কারণ এতগুলো শিডিউল আছে, সব কিন্তু শিডিউল মনে রাখা যায় না। আর এটা দেখুন কমপ্লিটলি জিস্ট, পুরো নোটসটা যেটা আমরা দেখলাম, এটা হচ্ছে কমপ্লিটলি জিস্ট অফ লক্ষ্মীকান্ত, যেটা লক্ষ্মীকান্তের বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু জিস্ট বানানো হয়েছে। অ্যান্ড এটা কিন্তু খুব হেল্পফুল হবে WBCS এর প্রিলিমিনারি, যেটা 2020 প্রিলিমিনারি এম করতে পারেন, বা এটা কিন্তু 2019-এর মেনেও কিন্তু খুব সাহায্য করবে। অ্যান্ড এছাড়া হচ্ছে যে কোনো এক্সামে, কম্পিটিটিভ এক্সামে, ওয়েস্ট বেঙ্গল PSCর যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এটা খুবই হেল্প হবে। অ্যান্ড এছাড়া হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি ডিটেলস নোট আছে, সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন। তো এবারে দেখুন, শিডিউল মানে কি, শিডিউল মানে হচ্ছে রিটেন গভর্নমেন্ট অ্যাক্টিভিটি। এবারে কবে, দেখুন কবে আমাদের সংবিধান কার্যকারী হয়েছিল, 26 নভেম্বর 1949। আর দেখুন আমাদের সংবিধান কবে থেকে ফোর্স হলো, কেম ইনটু ফোর্স, সেটা হচ্ছে 26 জানুয়ারি 1950। তো যখন সংবিধান এসেছিল তখন আমাদের কাছে 8টা শিডিউল ছিল। তো পরে এই শিডিউলটা 12টাতে পৌঁছে গিয়েছিল, বেড়ে 12টায় হয়েছিল। এবার 8টা থেকে যে 12টা শিডিউল, মানে 4টে শিডিউল বেড়েছিল। এবারে দেখুন প্রত্যেকটা শিডিউল আপনি কিভাবে মনে রাখবেন, জাস্ট শুধু এই কথাটুকু মনে রাখবেন, তাহলেই কিন্তু 12টা শিডিউল মনে থাকবে। আস অর S43 RPM, জাস্ট এটুকুনি, এটার মধ্যেই US আস অর S43 RPM, আস অর S43 RPM, এর মধ্যে 12টা আছে। কিভাবে আছে দেখুন, আস মানে হচ্ছে প্রথম, দেখুন এখানে উপরে দেখুন আমি 12 লিখেছি। 1 মানে ইউ, মানে কি নিয়ে বলছে, ইউনিয়ন স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি নিয়ে বলছে। নেক্সট হচ্ছে সেকেন্ড শিডিউল হচ্ছে বলছে হচ্ছে স্যালারি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, জাজ, চিফ মিনিস্টার। নেক্সট হচ্ছে কনস্টিটিউশনাল পোস্ট। এবারে 3 নম্বর শিডিউল ও, ও মানে হচ্ছে ওথ নিয়ে বলা হচ্ছে, কার কার ওথ, প্রেসিডেন্টের ওথ, প্রাইম মিনিস্টারের ওথ, আর একটা হচ্ছে জাজের ওথ। খুব সিম্পলভাবে দেখুন, খুব ইজিভাবে মনে থাকছে জিনিসগুলো, আর এটাই হচ্ছে ট্রিক। এবারে দেখুন 4 নম্বর শিডিউল, যেটা হচ্ছে আর, এটা হচ্ছে রাজ্যসভার সিট নিয়ে বলা হয়েছে। নেক্সট হচ্ছে 5 নম্বরটা আমরা একটু পরে দেখছি, 6 নম্বরটা। আর এইখানে দেখুন 7, 8, 9। এবারে আমরা পরের পেজে চলে যাচ্ছি। দেখুন 5 নম্বর মানে হচ্ছে শেডিউল এরিয়া। শেডিউল এরিয়া মানে হচ্ছে শেডিউল ট্রাইব, যেখানে হচ্ছে লো সোশিও ইকোনমিক অ্যাক্টিভিটি একটু কম। এবারে দেখুন 6 নম্বর মানে হচ্ছে 4 শিডিউল এরিয়া। শিডিউল এরিয়া মানে হচ্ছে 4টে স্টেট। এবারে দেখুন ATMM, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়। তা এই যে শিডিউল এরিয়া, এই 4টে স্টেটের কথা কোথায় বলা রয়েছে, এটা 6 নম্বরের শিডিউলে বলা রয়েছে। নেক্সট হচ্ছে 3 মানে হচ্ছে কি 3L। 3L কি কি, 7, 8, 9, 6 অবধি দেখলাম, 7, 8, 9। লিস্ট, ল্যাঙ্গুয়েজ, ল্যান্ড রিফর্ম। লিস্ট, ল্যাঙ্গুয়েজ, ল্যান্ড রিফর্ম। তো ল্যাঙ্গুয়েজ তো এখানে 22টা ল্যাঙ্গুয়েজ তো ছিলই, তো এরপরে ল্যান্ড রিফর্ম ঢুকেছিল। তারপরে RPMটা আমরা নেক্সট চ্যাপ্টারে দেখি। তো এখানে 3L দেখুন, 3Lটা একটু আমরা ডিটেলসে দেখে নেই। এল মানে হচ্ছে 7 নম্বরে, এল মানে হচ্ছে লিস্ট। লিস্ট মানে কি, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, এটা হচ্ছে 7 নম্বর শিডিউলে রয়েছে। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ 8 নম্বরে আছে, মানে হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 22টা। এইবারে হচ্ছে ল্যান্ড রিফর্ম। আর 9 নম্বরে ফার্স্ট অ্যাডেড অ্যাবলিশন অফ জমিদারি সিস্টেম, যেটা হয়েছিল 1951-এ।
এবারে 10 নম্বরে কি আছে, আর আর আছে। প্রথমে হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল। অ্যান্টি ডিফেকশন ল মানে হচ্ছে ক্যান নট ডিফেক্ট পার্টি, 52তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 1985-এ হয়েছিল, 10 নম্বর শিডিউলে রয়েছে। এবার 11 কি, 11 হচ্ছে পিএ, পি 11 হচ্ছে পি, এটা মনে রাখতে পারছেন, 11 হচ্ছে পি। পি মানে কি, পি মানে হচ্ছে পঞ্চায়েতি রাজ, যেটা কবে ঢুকেছে, যেটা হচ্ছে 73rd অ্যামেন্ডমেন্টে ঢুকেছে। কম্পোজিশন, স্ট্রাকচার, 3 টায়ার গভর্নমেন্ট। নেক্সট হচ্ছে 12তে কি, এম 12 শিডিউল কি, মিউনিসিপ্যালিটি। তাহলে এবার মিউনিসিপ্যালিটি কবে ঢুকেছে দেখুন, মিউনিসিপ্যালিটি হচ্ছে 74th অ্যামেন্ডমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য পাওয়ার। তো এইবারে দেখুন আমরা অন্তত এটুকুনি দেখে নিলাম যে কিভাবে ইজিলি আমরা এগুলো মনে রাখতে পারছি। দেখুন এটা সম্পূর্ণভাবে কিন্তু, যে এটা একটা ট্রিক্স ছিল যেখান থেকে 12টা শিডিউল কিন্তু আমরা খুব ইজিলি মনে রাখতে পারলাম। এটা কিন্তু পরীক্ষাতে কিন্তু খুব দেয় কোন শিডিউলে কোনটা রয়েছে, এখান থেকে কিন্তু আমরা গোটাটা দেখে নিলাম। তো এতে এটাই সুবিধা হলো, ট্রিক্সটাও আমাদের মনে থাকলো। দেখুন সিম্পল এই যে ট্রিক্সটা রয়েছে, আস অর S43 RPM, খুব ইজিলি আমরা কিন্তু এটা দিয়ে মনে রাখতে পারলাম। অ্যান্ড দেখুন ভিডিওটা অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে, অ্যান্ড আমি কিন্তু এই ভিডিওটা আর বড় করতে পারছি না, তাতে আর আপলোড হবে না। এর থেকে বড় যদি ভিডিওটা আমি করে দেই তাহলে সেই ভিডিওটা কিন্তু আর আপলোড করতে প্রবলেম হবে, তার জন্য আমি এই চ্যাপ্টারটাই লাস্ট বলছি। 22 চ্যাপ্টার, এখনও কিন্তু আরও 3টে চ্যাপ্টার পড়ে রয়েছে। তো এইখানে যেটা আমরা দেখব সেটা কনস্টিটিউশনাল বডি, নন কনস্টিটিউশনাল বডি অ্যান্ড বাদবাকি যে ইম্পর্টেন্ট কেস আছে, বা এরপরে হচ্ছে যেগুলো আমাদের সংবিধানের কমিটি আছে, ইম্পর্টেন্ট কমিটিগুলো আছে, সেগুলো কিন্তু পরে রয়েছে, কিন্তু সেগুলো এই ভিডিওর মধ্যে আমরা দেখছি না। তো দেখুন লাস্ট আমরা এটা দেখে নিচ্ছি। প্রথমে হচ্ছে কনস্টিটিউশনাল অ্যান্ড নন কনস্টিটিউশনাল বডি কি। ধরুন সংবিধানের যতগুলো বডি আছে ততগুলোকে ডিভাইড করতে হয়, কনস্টিটিউশনাল, নন কনস্টিটিউশনাল। নন কনস্টিটিউশনাল বডিকে আবার দুভাবে ডিভাইড করা হয়, একটা হচ্ছে স্ট্যাটিউটারি বডি, একটা হচ্ছে এক্সিকিউটিভ বডি। নেক্সট হচ্ছে কনস্টিটিউশনাল বডিগুলো কোথা থেকে, এইগুলোর মানে তাদের অথরিটি কোথা থেকে আসবে, সংবিধান থেকে আসবে। কনস্টিটিউশনাল বডি কোথার সঙ্গে জড়িত থাকবে, কনস্টিটিউশনের সঙ্গে থাকবে, যেখানে সেই বডিগুলো গভর্নমেন্ট চালাতে সাহায্য করবে। যেরকম হচ্ছে কনস্টিটিউশনাল বডি যদি বলতে হয়, তো সেগুলো কি কি আছে বা কি কি হতে পারে। প্রথমে হচ্ছে ইলেকশন কমিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইলেকশন কমিশন হচ্ছে আর্টিকেল 324, এটা অনেকবার পরীক্ষায় জিজ্ঞেস করে ইলেকশন কমিশন কোন আর্টিকেলে রয়েছে। নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে ফিনান্স কমিশন। ফিনান্স কমিশন হচ্ছে 280, এটাও কিন্তু অনেকবার এক্সামে জিজ্ঞেস করে কোন আর্টিকেলে। নেক্সট হচ্ছে ইউপিএসসি, অ্যান্ড তারপরে হচ্ছে ন্যাশনাল স্কিম ফর শিডিউল কাস্ট। এরপরে দেখুন হচ্ছে কনস্টিটিউশনাল বডির মধ্যে পড়বে হচ্ছে ন্যাশনাল কমিশন ফর দ্য শিডিউল ট্রাইব, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, কত আর্টিকেল, 148 আর্টিকেল। নেক্সট হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, কত আর্টিকেল, 76। অ্যান্ড নেক্সট হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। তো এরপরে হচ্ছে দেখুন এক্সট্রা কনস্টিটিউশনাল বডি মানে কোনগুলো। এক্সট্রা কনস্টিটিউশনাল বডি মানে হচ্ছে যেইগুলো সংবিধানের মধ্যে কোনো ডেফিনেশন থাকবে না, বা সেগুলো সংবিধানের মধ্যে থাকবে না। এক্সট্রা কনস্টিটিউশনাল বডি কিভাবে তৈরি হয়েছে, তো এটা যে কোনো একটা অ্যাক্ট দিয়ে তৈরি হয়েছে বা যে কোনো একটা রেজলিউশন দিয়ে তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে নন কনস্টিটিউশনাল বডি, নন। তো এবারে দেখুন যত নন কনস্টিটিউশনাল বডি আছে সেগুলোকে আমরা দুভাগে ডিভাইড করব, একটা হচ্ছে স্ট্যাটিউটারি বডি, একটা হচ্ছে এক্সিকিউটিভ বডি। এবারে দেখুন তাহলে এবারে আমরা ডিভাইড করি, যতগুলো স্ট্যাটিউটারি বডি আছে সেগুলোকে আমরা ডিভাইড করব, যেরকম হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন, ন্যাশনাল কমিশন ফর ওমেন, ন্যাশনাল কমিশন ফর মাইনরিটি, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্যাটিউটারি বডি, সেন্ট্রাল ইনফরমেশন, সেন্ট্রাল ভিজিলেন্স, আর্ম ফোর্স ট্রাইব্যুনাল। নেক্সট হচ্ছে এক্সিকিউটিভ বডি, এগুলো কি তাহলে। এক্সিকিউটিভ বডি মানে হচ্ছে দেখুন আমরা সেই সমস্ত বডিগুলোকে বলবো যেগুলো হচ্ছে কোনো মিনিস্ট্রি বা কোনো ইউনিয়নের আন্ডারে ক্রিয়েট করেছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এদের কিন্তু কোনো কনস্টিটিউশন বা পার্লামেন্টে কোনো ব্যাকিং নেই, যেরকম হচ্ছে প্ল্যানিং কমিশন।
প্ল্যানিং কমিশনটা এখন চেঞ্জ হয়ে নীতি আয়োগ হয়েছে। তো এটা হচ্ছে একটা স্ট্যাটিউটারি বডি। নেক্সট হচ্ছে যেগুলো সেগুলো হচ্ছে দেখুন যে ইলেকশন কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস, স্টেট, এইগুলোকে এবার ডিটেলসে কিন্তু আপনাদের দেখতে হবে। আমরা যে বডিগুলো দেখলাম যেগুলো হচ্ছে কনস্টিটিউশনাল বডি, এবারে হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কনস্টিটিউশনাল বডি নিয়ে আলোচনাও থাকবে, তারপরে হচ্ছে নন কনস্টিটিউশনাল বডি নিয়ে আলোচনা করব। তো আমরা আর বেশি দূর যাব না, কারণ এরপরে কিন্তু ভিডিওটা আপলোড করতে খুব অসুবিধা হবে। তো আমরা জাস্ট একটু কুইকলি দেখে নিচ্ছি। ইলেকশন কমিশন যেটা হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি, ওয়ার্ল্ড লার্জেস্ট ডেমোক্রেসি। তো এটা কিন্তু পার্মানেন্ট একটা কনস্টিটিউশনাল বডি, কোন আর্টিকেল 324-এ। অ্যান্ড ইলেকশন কমিশন কবে হয়েছিল? 25শে জানুয়ারি 1950। তো নেক্সট হচ্ছে দেখুন অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হচ্ছে, প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করছে ফর দ্য টার্ম অফ দ্য 6 ইয়ার অ্যান্ড 65 বছর অবধি কিন্তু থাকছেন। দেখুন প্রত্যেকটা ডিটেলস কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, নেক্সট হচ্ছে এখানে আর্টিকেল, চেয়ারম্যান, প্রত্যেকটা জিনিস কিভাবে রিমুভাল হবে, স্টেট পাবলিক সার্ভিস কমিশন কিভাবে কাজ করবে, জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশন কিভাবে হচ্ছে, নেক্সট হচ্ছে ফিনান্স কমিশনের পুরো ডিটেলস এখানে আপনারা পেয়ে যাবেন, কনস্টিটিউশনাল বডির মধ্যে পেয়ে যাচ্ছেন। তো দেখুন এরপরে হচ্ছে আমাদের যেটা, আমি আর এই ভিডিওটা এগোতে পারবো না, কারণ আর এগুলো কিন্তু আমার আপলোড হচ্ছে না। তো আমি আর আপনাদের ভিডিওটাকে আমি আর দেখাতে পাচ্ছি না, নোটসগুলো আমি আর দেখাতে পাচ্ছি না যেগুলো এটাতে আছে, কিন্তু এরপরেও আরও আমার 3টে চ্যাপ্টার ছিল। অ্যান্ড প্রত্যেকটা নোটস হচ্ছে হাই কোয়ালিটি, প্রত্যেকটা নোটস কিন্তু এক্সামের কথা ভেবেই কিন্তু বানানো হয়েছে, যেটা হচ্ছে প্রিলিমিনারি অ্যান্ড মেনে সাহায্য করবে আপনাকে। প্রিলিমিনারি অ্যান্ড অবভিয়াসলি মেনে আপনাকে সাহায্য করবে। অ্যান্ড আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা গোটা নোটসটাকে ডাউনলোড করে গোটা নোটসটা আপনি কিন্তু পড়তে পারেন, যেটা হচ্ছে লক্ষ্মীকান্তের জিস্ট। একটা লক্ষ্মীকান্ত যদি আপনারা বাজার থেকে কেনেন, তো সেটাকে নিয়ে যদি আপনারা পড়াশোনা করেন, তাহলে মিনিমাম ওটার পিছনে সময় দিতে হবে 5 থেকে 6 মাস। তারপরে নেক্সট ওইটাকে নিয়ে আপনারা নোটস তৈরি করবেন। তো এইখানে গোটা নোটসটাই লক্ষ্মীকান্ত থেকে। অ্যান্ড এছাড়া হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফির উপরে যেটা হাই কোয়ালিটির নোটস, যেটা 355টা পেজের। আর এই পলিটিটা যেটা আমরা দেখলাম, এটা হচ্ছে টোটাল পেজ, এই পলিটিটার মধ্যে টোটাল পেজ সংখ্যা হচ্ছে 270টা পেজ আছে। তো যেটা হচ্ছে পুরো একটা বইয়ের জিস্ট। এরপরে আমার যে নোটসটা আসবে সেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রির উপরে। তো 3টে পোর্শন, 3টে আলাদা আলাদা জিস্ট আছে। যেরকম হচ্ছে এনসিয়ান্ট অ্যান্ড মেডাইভেল হচ্ছে 2টো সেপারেট নোট। এনসিয়ান্ট অ্যান্ড মেডাইভেল হচ্ছে কম্বিনেশন অফ এনসিআরটি অ্যান্ড পুনাম দালাল ধাইয়া। আর যেটা হচ্ছে মডার্ন, সেটা হচ্ছে এনসিআরটি থেকে নেওয়া হয়েছে, এনসিআরটির জিস্ট আপনারা বলতে পারেন। অ্যান্ড সেখানে হচ্ছে ওল্ড এনসিআরটি বিপিন চন্দ্র অ্যান্ড স্পেকট্রাম কম্বিনেশনে 2টো নোটস কিন্তু বানানো হয়েছে, অ্যান্ড কৃষ্ণা রেড্ডি। তো 3টে বইয়ের জিস্ট আপনাদের সামনে, মডার্নটা থাকবে, এটা আস্তে আস্তে একটু দেরি হবে, কিন্তু প্রত্যেকটা নোটসই আপনারা পেয়ে যাবেন। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে নোটসগুলো আসছে, যে নোটসগুলো আপনারা পাবেন যে ভিশন সিভিল সার্ভিসের মধ্যে, সেগুলো হচ্ছে এনসিআরটি ক্লাস 6 থেকে ক্লাস 10-এর অবধি জিস্ট আছে, যেটা হচ্ছে হাই কোয়ালিটি মেটেরিয়াল, যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য সাফিসিয়েন্ট হবে। তো আশা করছি প্রত্যেকটা ভিডিও অ্যান্ড প্রত্যেকটা নোটস আপনাদের ভালো লাগছে। অ্যান্ড ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড এছাড়াও যদি কোনো প্রবলেম হয়, তাহলে হচ্ছে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। ভিশন সিভিল সার্ভিস পেজে গিয়ে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ভিশন সিভিল সার্ভিস পেজে আপনারা ফলো করতে পারেন। অ্যান্ড এছাড়া হচ্ছে আমি সোমনাথ, অ্যান্ড আমাকে আনএকাডেমিতেও ফলো করতে পারবেন। অ্যান্ড এছাড়া হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8927516548, সেখানে আপনারা আমাকে মেসেজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি প্রত্যেকের মেসেজে রিপ্লাই দেবো। কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে কেমন লাগছে আপনাদের। অ্যান্ড থ্যাংক ইউ ফ্রেন্ড ফর ওয়াচিং ভিশন সিভিল সার্ভিস। থ্যাংক ইউ ফ্রেন্ডস।